أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين ويا مستعان। যাক, সকালের ক্লাসে মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে। তো যাক, হয়তো বা পড়তেও বসতে পারে, এখন তো পরীক্ষার সামনে। তো আমি ভাবছি আজকে মাইনর অ্যাক্ট গুলো একবার করে বলি, সবগুলোই যতদূর পারি আর কি। মাইনর অ্যাক্ট গুলো বলি, সবাই পরে যখন সময় সুযোগ পাবেন এগুলো শুনে শুনে আপনাদের রিভিশনটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, সর্বপ্রথম আমি তো জানেন আপনারা, বই আছে আমার ছোট ছোট দুইটা গুরুত্বের ভিত্তিতে। তো আমার বই থেকে যে আইনটা শুরু হয় সেইটাই আমি আগে শুরু করি। সর্বপ্রথম আমার বই আছে ডিএনএ আইন 2014। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আইন 2014 সালের আইন। তাহলে এইটুকু শুধু নামটা জানবো যে ডিএনএ এর পূর্ণরূপ কি, এমসিকিউ আসে, ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে অপরাধের স্থল কাকে বলে, দুইয়ের সংজ্ঞা নাও নিতে পারেন। এরপরে আসেন ডিএনএ নমুনা, দুইয়ের ছয়টা একটু নিতে হবে। ডিএনএ নমুনা হলো ডিএনএ পরীক্ষা করার জন্য, আপনি যে ডিএনএ পরীক্ষা করবেন, এই ডিএনএ পরীক্ষা করার জন্য দেহ থেকে অথবা অন্য জায়গা থেকে, হতে পারে ঘটনাস্থল থেকে, কারণ ডিএনএ নমুনাটা কোথায় থাকবে না থাকবে এটার কোনো সুনির্দিষ্ট ইয়ে নাই। তো ডিএনএ বিশ্লেষণের জন্য কোনো ব্যক্তির দেহ থেকেও হতে পারে, অথবা ঘটনাস্থল থেকে প্রাপ্ত কোনো জৈব নমুনা বা কোনো উৎস থেকে সংগ্রহিত কোনো জৈব নমুনা, এটাকেই মূলত কি বলে, ডিএনএ নমুনা বলে। এছাড়াও দেখেন, এই নমুনাটা কি হয়, দেহগত পদার্থ, কোষকলা নমুনা পরিধেয় বস্তু থেকে হতে পারে, ঘটনাস্থল থেকে হতে পারে, আর বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনোটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি যদি সহজভাবে লিখতে চান, ডিএনএ নমুনা বলতে এমন একটি নমুনাকে বোঝায় যেটি কোনো ব্যক্তি শনাক্তকরণ অথবা অন্য যে কোনো কিছু আহ, হতে পারে। যেমন 12 ধারায় অনেকগুলো কথা বলা আছে, এগুলো এখানে ব্যবহার করা যাবে। ডিএনএ বিশ্লেষণের উদ্দেশ্যে কারো দেহ থেকে অথবা ঘটনাস্থল থেকে প্রাপ্ত সকল জৈব নমুনাকে কি বলা হয়, ডিএনএ নমুনা বলা হয়। জৈব নমুনা এটা কোথায় কোথায় থাকতে পারে, হতে পারে সেটা দেহগত পদার্থ, হতে পারে কারো কোষ কলা নমুনা, এরকম হতে পারে পরিধেয় বস্তু হতে ঘটনাস্থল থেকে পাওয়া যেতে পারে। এরপরে আসেন 7-এ যাব। 2-এর সংজ্ঞা হলো ডিএনএ প্রোফাইল। ডিএনএ প্রোফাইল হলো ডিএনএ অণুতে অবস্থিত 10টি জেনোটিক মার্কার হইতে প্রাপ্ত জেনোটাইপ সমন্বয়ে গঠিত ডিএনএ নমুনা বিশ্লেষণের ফলাফল, যেটা আলফা নিউমারিক ভ্যালু হিসেবে প্রকাশ করা হয়। দেখেন, এটা আপনি ওইভাবে বোঝার মতন কিছু আপনি খুঁজে পাবেন না, এটা আপনাকে কষ্ট করে একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ডিএনএ প্রোফাইল বলতে ডিএনএ অণুতে অবস্থিত 10টি জেনোটিক মার্কার হইতে প্রাপ্ত জেনোটাইপ সমন্বয়ে গঠিত ডিএনএ নমুনা বিশ্লেষণের ফলাফল, যেটার আলফা নিউমারিক ভ্যালু হিসেবে প্রকাশ করে। এরপরে যাবত আসেন নির্ধারিত ব্যক্তি। 2-9 আছে নির্ধারিত ব্যক্তি বলতে কাদেরকে কাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফরেনসিক বিজ্ঞান এবং মেডিকোলিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত যে ব্যক্তিরা, সরকার কর্তৃক নির্ধারিত ব্যক্তিদেরকেই বলা হয়েছে এখানে নির্ধারিত ব্যক্তি। তবে এখানে চিকিৎসক, পুলিশ অফিসার সবাই অন্তর্ভুক্ত হতে পারে। এরপরে যাব 14 ধারা, 2-14 সংজ্ঞায় কয়েকটা নিতে হবে। তাহলে 2-6 কি পড়লাম, ডিএনএ নমুনা। 2-7 কি পড়লাম, 2-7 পড়লাম ডিএনএ প্রোফাইল। তারপরে পড়লাম আমরা নির্ধারিত ব্যক্তি 2-9। এরপরে নিলাম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি 14। এরপরে যাব 4 ধারা, ডিএনএ নমুনা সংগ্রহ কিভাবে করবে, যে ব্যক্তির নিকট থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করবেন, কয় ধরনের ব্যক্তির নিকট থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তাহলে পুলিশ অফিসারের দায়িত্ব হলো তিনি ডিএনএ নমুনা সংগ্রহের জন্য অনুরোধ করবেন। দেখেন কত ধরনের ব্যক্তি, পুলিশ কর্মকর্তা, ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, অপরাধী, অভিযুক্ত ব্যক্তি বা অপরাধ সংগঠনের সাথে জড়িত ব্যক্তির কি করতে পারে, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য অনুরোধ করতে পারে। এরপরে আসেন, তিনি যদি অনুরোধ পাওয়ার পরে ডিএনএ পরীক্ষার জন্য যদি তিনি রাজি হন তাহলে তো ভালো, না হলে যদি আবার অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার অভিভাবকের অনুমোদন সাপেক্ষে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে। এরপরে আসেন শারীরিক মানসিকভাবে অক্ষম ব্যক্তি, তাদের ক্ষেত্রেও একই অবস্থা, অর্থাৎ পিতামাতা বা আইনজীবীও কিন্তু কি করতে পারবে, ডিএনএ পরীক্ষা করানোর জন্য
অনুমতি দিতে পারবে। এরপরে আসেন ৫ ধারা, ডিএনএ আইনের ৫ ধারায় বলা আছে ডিএনএ নমুনা সংগ্রহের স্থান কোথায় কোথায় থেকে ডিএনএ নমুনা পাওয়া যাবে। অপরাধ সংগঠন স্থল থেকে পাওয়া যেতে পারে ডিএনএ নমুনা। এটাই বলা আছে যে অপরাধ সংগঠন স্থল থেকে ডিএনএ নমুনা পাওয়া যেতে পারে এমন কোনো, অথবা শুধুমাত্র অপরাধ সংগঠন স্থল না, অন্য যেখানে পাওয়া যায় সেখান থেকেও ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে। ৬ হলো লিখিত সম্মতি, অর্থাৎ ২ জন সাক্ষীর উপস্থিতিতে বিধি দ্বারা নির্ধারিত ফরমে লিখিত সম্মতি গ্রহণ ব্যতীত ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে না। যার ডিএনএ নমুনা বা ডিএনএ স্যাম্পলটা আমরা নেব তার লিখিত সম্মতি লাগবে। সেই ব্যক্তি যদি সম্মতি দেওয়ার অবস্থায় না থাকে ওই যে আইনানুগ অভিভাবক সম্মতি দিতে পারবে। এরপর আসেন যদি কোনো ব্যক্তি অসম্মতি জ্ঞাপন করে, ৭ ধারায় বলছে অসম্মতি জ্ঞাপন করলে ৩ ঘন্টার মধ্যে কি করা যাবে, সেই ব্যক্তির সম্মতি প্রদানের জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি তিনি সম্মতি না দেন তাহলে এটা তার অসম্মতি বলে গণ্য হবে। এখন সংশ্লিষ্ট পুলিশ অফিসার কি করবে, বিষয়টি লিপিবদ্ধ পূর্বক আদালতকে অবগত করবে। এবার আসেন আদালত যখন জানতে পারবে যে আপনি ডিএনএ নমুনা দিতে অসম্মতি জানিয়েছেন, তখন আবার আদালত কি করতে পারবে, এই ডিএনএ নমুনা প্রদানের জন্য আদেশ দিতে পারবে। আর আদালত কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে পুলিশ অফিসার ডিএনএ নমুনা সংগ্রহ করবে, এমন ভাবে সংগ্রহ করবে যেন তিনি সম্মতিতেই ডিএনএ স্যাম্পলটা সংগ্রহ করা হচ্ছে, এইভাবে মানে তার সম্মতিতে গ্রহণ করা হচ্ছে বলে গণ্য হবে, যেহেতু আদালতের আদেশ। এই হলো ৮ ধারা। তাহলে আমরা কি কি শিখলাম দেখেন। ৫ ডিএনএ নমুনা কোথা থেকে পাবেন আপনি, সংগ্রহের স্থান। ৬ লিখিত সম্মতি, ৭ অসম্মতি, ৮ ডিএনএ নমুনা সংগ্রহ কিভাবে করবেন, আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ। অক্ষম ব্যক্তির ক্ষেত্রে তার পরিবারের সদস্য অথবা অভিভাবকের উপস্থিতিতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালত আদেশ দিতে পারেন। এটা হলো ৯ ধারা। ১০ ধারা ডিএনএ নমুনা সংগ্রহের পদ্ধতি। ২ জন সাক্ষীর উপস্থিতিতে, কয়জন সাক্ষী থাকবে, ২ জন সাক্ষীর উপস্থিতিতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে। এরপর আসেন ডিএনএ নমুনা বিশ্লেষণ। ১১ ধারা, কে কে বিশ্লেষণ করতে পারবে ডিএনএ নমুনা। তাহলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যারা আমরা পড়লাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে যারা, এই ব্যক্তিরা কি করতে পারবে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিটা নিছি না ১৪ ধারায়, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা ল্যাবে কাজ করতে পারে এরকম ব্যক্তি, তবে তাদের ৩টা ডিগ্রি আছে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, এই বিষয়ে তারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যারা অর্জন করে তারা, এই ব্যক্তিরা কি করবে, ১১ ধারা মোতাবেক ডিএনএ নমুনার বিশ্লেষণ করবে। এবার আসেন বিশ্লেষণ করে যে রিপোর্টটা তৈরি করবে, একটু দেখে নিতে পারেন যে কিভাবে রিপোর্টটা তৈরি করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ১২ ধারা, কি কি কাজে ডিএনএ নমুনা ব্যবহার করা হয়, ব্যক্তি শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ, নিখোঁজ ব্যক্তি শনাক্তকরণ, মৃত ব্যক্তি শনাক্তকরণ, বিরোধ নিষ্পত্তি, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়, কে কার উত্তরাধিকারী উত্তরাধিকারী নয় এই সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ব্যক্তি মারা গেলে তাকেও শনাক্তকরণ করা যায়, বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য বিষয়। এই হলো ১২ ধারা। এবার আসেন ডিএনএ প্রোফাইল গুলো সংরক্ষণ করবে কোথায়। এই যে ডিএনএ প্রোফাইল তৈরি করা হলো, প্রোফাইল কিন্তু আলাদা, নমুনা কিন্তু আলাদা, ডাটাবেস কিন্তু আবার আলাদা। ডিএনএ প্রোফাইল ২৪ ধারার অধীনে যেখানে সংরক্ষণ করা হয় সেটাকেই বলা হয় কিন্তু ডিএনএ ডাটাবেজ। মাঝখানে কিছু ধারা আমরা বাদ দিয়ে গেছি, এগুলো অল্প অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তাই। এরপরে আসেন ২৪ ধারাটা একটু দেখি, ডিএনএ ডাটাবেজ প্রতিষ্ঠা। এটা মূলত পরীক্ষাগারে অর্থাৎ ডিএনএ ল্যাবরেটরির ভেতরে কিছু জায়গা থাকবে, অর্থাৎ ইন্ডেক্স বলে এগুলো। এখানে কি কি থাকবে, প্রত্যেক অপরাধী বলেন বা বিভিন্ন ব্যক্তির ডিএনএ আপনি যে সংগ্রহ করেছেন নমুনাগুলো, এগুলো এখানে থাকবে আর কি, বা এই ডাটাবেসটাতে সংরক্ষণ করা হয় ডিএনএ প্রোফাইল গুলো। তাহলে ডিএনএ প্রোফাইল কোথায় সংরক্ষিত হয়, এরকম প্রশ্ন যদি আসে, ডিএনএ নমুনা এবং ডিএনএ প্রোফাইল কোথায় সংরক্ষণ করা হয়, তাহলে ডিএনএ নমুনা, ডিএনএ প্রোফাইল, ডিএনএ ডাটাবেজে সংরক্ষণ করা হয়, ১৩ ধারা। আর যদি বলে ডাটাবেস গুলো কত প্রকারের, তখন আমরা দিতে পারবো অপরাধ স্থল ইন্ডেক্স, সাজাপ্রাপ্ত অপরাধী ইন্ডেক্স, অজ্ঞাত অপরাধী ইন্ডেক্স এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ইন্ডেক্স। এই ইন্ডেক্স গুলোতে কি করা হয়, ডিএনএ নমুনা এবং প্রোফাইল সংরক্ষণ করা হয়। এরপরে সরাসরি ২৮ ধারা থেকে নিয়েছি আমরা। ২৮ ধারায় যদি অননুমোদিত ভাবে, অর্থাৎ তার কোনো নিয়ম নাই, অননুমোদিত ভাবে ফরেন্সিক ডিএনএ কার্যক্রম যদি কোনো ব্যক্তি পরিচালনা করেন, ২৮ দণ্ড। ২৯ এই যে ডিএনএ, আপনি একটা ডিএনএ তথ্য পেলেন, যেমন আমরা ডিএনএ পরীক্ষাগুলো করি কোথায়, সিআইডি মালিবাগে আমরা স্যাম্পল গুলো কিন্তু প্রেরণ করি ডিএনএর জন্য। তাহলে এই তথ্যগুলো গোপন তথ্য না,
কোনোটা যদি পরিবর্তন হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে তো অপরাধ। এই জন্যই বলছে যে এই ডিএনএ এর তথ্যগুলো প্রকাশ, ব্যবহার করা, তথ্যগুলো সংগ্রহ করা অননুমোদিত ভাবে যদি এগুলো কেউ করে, তাহলে সেই ব্যক্তির দণ্ড 29-এ, 30-এ এগুলো যদি ধ্বংস সাধন করা হয়, আর 31-এ ডিএনএ ডাটাবেজে বেআইনিভাবে প্রবেশের দণ্ড, 32-এ কোম্পানি কর্তৃক সংঘটিত অপরাধ, 33 বাদ দেন ফৌজদারি কার্যবিধি, 34-এ বলছে অপরাধের বিচার, 28, 29, 31 এই অপরাধগুলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হবে। 28, 29, 31 তিনটা অপরাধ, অর্থাৎ ডিএনএ নমুনা দূষিতকরণ, ধ্বংসকরণটা বাদ দিয়ে বাদ বাকি অপরাধগুলো কি হবে, আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হবে। এরপরে অবশ্য বাকি বিধানগুলো বলে দিছে। অর্থদণ্ড কে আরোপ করতে পারবেন, অর্থদণ্ড সম্পর্কিত আলাদা বিধান দিছে। এরপরে আসেন 34 গেল, আমরা 36টা নেব। ডিএনএ নমুনা সংগ্রহে যদি কেউ অবহেলা করে, সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড। 36-এ 37 হলো ডিএনএ, 37 হলো ডিএনএ প্রোফাইল আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এরকম যদি আসে ডিএনএ প্রোফাইল বা ডিএনএ প্রোফাইল আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কত ধারার বিধান মোতাবেক, তাহলে ডিএনএ প্রোফাইল মূলত কি, ডিএনএ প্রোফাইল একটা ডিএনএ প্রোফাইল একটা এক্সপার্ট ওপিনিয়ন। আপনি সাক্ষ্য আইনের 45 ধারাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার ডিএনএ আইন দিতেই হবে। কত ধারা? 37 ধারা। ডিএনএ প্রোফাইলে সাক্ষ্যগত মূল্য, যেহেতু আলাদা আইন আছে। এরপরে আসেন সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হতে অব্যাহতি। অনেক ডিএনএ পরীক্ষা করে, সবাইকে যদি আপনি সাক্ষী হিসেবে ডাকেন, তাদের তো এত সময় নাই, তাহলে তারা কি করবে, সাক্ষী হিসেবে আদালত চাইলে তাদেরকে অব্যাহতি দিতে পারবে। পুলিশ আইন যাব আমরা 1861 সালের 5 নম্বর আইন। দ্বিতীয় আইনে যাচ্ছে পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন। সংজ্ঞা, এক ধারায় সংজ্ঞা দেয়া আছে। সর্বপ্রথম সংজ্ঞাটা হলো জেলা ম্যাজিস্ট্রেট। যদি আসে জেলা ম্যাজিস্ট্রেট কাকে বলে, আমরা লিখব জেলা ম্যাজিস্ট্রেট হলেন একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাহলে প্রধান প্রশাসনিক কর্মকর্তা যিনি বিচারক হিসেবেও ক্ষমতা প্রয়োগ করে থাকেন, তিনি হলেন জেলা ম্যাজিস্ট্রেট। এরপরে আসেন ম্যাজিস্ট্রেট 1-2। তাহলে 1-1 জেলা ম্যাজিস্ট্রেট, 1-2 ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে, এইরকম ক্ষমতাধারী ব্যক্তি হলেন ম্যাজিস্ট্রেট। তাহলে 1-1 জেলা ম্যাজিস্ট্রেট, 1-2 ম্যাজিস্ট্রেট, 1-3 পুলিশ। পুলিশ তো আমরা জানি পুলিশ আইনের অধীনে নিযুক্ত সকল কর্মচারীকে পুলিশ বলে। এরপরে যাব জেলা পুলিশ সুপার 5, 1-5 বলে জেলা পুলিশ সুপার বা এসপি স্যার বা এইগুলো। তাহলে সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং জেলা পুলিশ সুপার বলতে সেই ব্যক্তিদেরকেই বোঝাবে যারা কি করবে, সহকারী পুলিশ সুপার এবং এই আইনের অধীনে অন্য সকল দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত সকল ব্যক্তিকে জেলা পুলিশ সুপার বলে। তো এভাবে না লিখে আমার মতে জেলা পুলিশ সুপার যদি আসে, তাহলে আমরা লিখবো একটি জেলার প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তিকে বলা হয় কি, জেলা পুলিশ সুপার। অর্থাৎ জেলার সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি যার নিয়ন্ত্রণে কর্তৃত্বাধীনে থাকে পুলিশের এই পদমর্যাদার কর্মকর্তাকে বলা হয় জেলা পুলিশ সুপার। এরপরে সরাসরি যাব আমরা নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী আসেন। ইন্সপেক্টরের অধস্তন যারা, তারাই নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী বলে গণ্য হবে। 2 ধারায় সংজ্ঞা, পুলিশ বাহিনী কাকে বলে, কিভাবে গঠন হবে ইত্যাদি বিভিন্ন কথাগুলো বলা আছে। এরপরে বলছে পুলিশ বাহিনীর পরিবর্তন, রদবদল এগুলো কি হবে, আইনসঙ্গত হবে। 2-এর খটা একটু নিতে পারেন, আইজিপি মহোদয়ের কর্তব্য, এগুলো এমসিকিউর জন্য একবার করে দেখে যান। তারপরে 2-এর গ, এগুলো আমি অবশ্যই ওইভাবে আপনাদেরকে পড়াই নাই, তো যাই হোক এমসিকিউর জন্য একবার করে বলে যাচ্ছি আর কি, যখন শুনবেন তখন সুবিধা হবে। এরপরে আসেন 2-এর গয়ে হলো অফিসার এবং সাধারণ পুলিশ কর্মচারী নিয়ে পুলিশ বাহিনী গঠন। তাহলে অফিসার এবং সাধারণ, জিয়াউল স্যার আপনি ঘুমান ঘুমান। অফিসার এবং সাধারণ পুলিশ কর্মচারী নিয়ে পুলিশ বাহিনী গঠন, 2-এর গ। তাহলে দেখেন শুধুমাত্র অফিসার থাকবে না। মাইক্রোফোন বন্ধ তোমাদের, তোমরা বেশি কথা কও। আজকে রেকর্ডিং থাকবে, শুধু শুনবা, দেখি কতদূর যেতে পারি। 9টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তাহলে 2-এর গয়ে হলো অফিসার এবং সাধারণ পুলিশ কর্মচারী নিয়ে পুলিশ বাহিনী গঠন, এই হলো 2-এর গ। এরপরে আমরা যাব, মন খারাপ করো না জরিনা, ভালোর জন্য বলতেছি, পরে একটু খালি কানে লাগায় শুনে ফেলবা, বাস ভালো হবে এইটা। এরপরে আসি 2-এর গয়ে, তাহলে গেল অফিসার এবং পুলিশ বাহিনী নিয়ে, সাধারণ পুলিশ অফিসার নিয়ে পুলিশ বাহিনী গঠন। তাহলে অফিসার থাকবে, কর্মচারী থাকবে, সবার সমন্বয়ে পুলিশ বাহিনী গঠন হবে, সরকারের কর্তৃত্বাধীনে থাকবে, বাট আইজিপি মহোদয় সকল কিছু নিয়ন্ত্রণ করবে। তাহলে নিয়ন্ত্রণ থাকবে কার, আইজিপি স্যার তো অবশ্যই এগুলোর প্রধান থাকবেন, কিন্তু সরকারের কর্তৃত্বাধীনে থাকবে, অন্য কেউ কি করতে পারবে না, এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে আসেন 2-এর ঘ,
গুরুত্বপূর্ণ 22 ধারার সঙ্গে 2 এর ঘয়ের আবার একটু সম্পর্ক। 22 ধারায় একটা পুলিশ অফিসার সদা সর্বদা কর্তব্যরত এবং তাকে কি করা যাবে, জেলার যে কোনো জায়গায় নিয়োগ করা যাবে। কিন্তু জেলায় নিয়োগ তো পরে, আগে তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগ করবেন, সেই নিয়োগটা কিন্তু 2 এর ঘোড়ার ঘ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে নিয়োগ করা যাবে। এরপরে 3 ধারা হলো সরকার, তাদের কর্তব্য তত্ত্বাবধানকারী সরকার বলে বিবেচিত হবে। 4 পুলিশের প্রশাসনিক ক্ষমতা, আর 5 বলছে প্রশাসনিক ক্ষমতা কার নিয়ন্ত্রণাধীন থাকবে, জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবে। তবে হ্যাঁ, আইজিপি মহোদয় সম্পূর্ণটা কি করবে, সরকারের অনুমোদন সাপেক্ষে তার উপরে এই দায়িত্বটা, প্রশাসনিক দায়িত্বটা অর্পিত হবে, কিন্তু কার নিয়ন্ত্রণাধীন থাকবে, জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকবে। কারণ পুলিশ সবসময় ম্যাজিস্ট্রেটকে সম্মান দেখাবে, তাই না? আমরা প্রবিধানেও এরকমই পড়ছি, 30 বিধি। এরপরে যাব আমরা 4 ক, আইজিপি নিয়োগ বাদ দিতে পারেন। আর এরপরে আসেন আইজিপি, অতিরিক্ত আইজিপি নিয়োগ 4 ক। এরপরে আসেন 5 ধারাটা হলো গুরুত্বপূর্ণ ধারা পুলিশ আইনের, অর্থাৎ 12-5-35 আমরা এভাবে পড়ি। 5 ধারাটাতে কি আছে, আইজিপি মহোদয়ের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। শুধুমাত্র আইজিপি সান না, আমরা যদি 12 ধারা খেয়াল করি, ফৌজদারি কার্যবিধির এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা কি করেন, তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিছু বিশেষ ক্ষেত্রে। এরপরে সাথে যাব আমরা অধস্তন পুলিশ কর্মচারীকে যে দণ্ডগুলো দেয়া হয়, কি কি দণ্ড, লঘুদণ্ড, গুরুদণ্ড, 2 ধরনের দণ্ড আছে। তার আগেও কিছু দণ্ড আছে, দেখবেন 1 মাসের বেতন সমপরিমাণ জরিমানা, গার্ড ডিউটি করানো, আটক রাখা, সদাচরণ বেতন থেকে বঞ্চিত করা, পদমর্যাদা, বিশেষ কোনো পদমর্যাদা ভাতা রহিত করা। তাহলে এই যে দেখেন, এগুলো কিন্তু দণ্ড। প্রথমে বলছে পুলিশ অফিসারকে কর্তব্যচ্যুতি, দায়িত্বে অবহেলা, এই কারণে কি করা যায়, এক বা একাধিক দণ্ডে দণ্ডিত করা যায়। এরপরে আসেন এই দণ্ডগুলো কোনটা গুরুদণ্ডে গেল, কোনটা লঘুদণ্ডে গেল, এভাবে বর্ণনা দেয়া। তাহলে লঘুদণ্ড আমি পড়তে বলছি, আমার মতো করে পড়লে আপনাদের কষ্ট কম হবে, আর যদি নিজের মতো করে পড়ে মনে রাখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি বলছি গুরুদণ্ডগুলো মনে রাখবো, চা, অপ, বেপ, অর্থাৎ প্রথম অক্ষরগুলো করে নিয়েছি। চাতে হলো চাকরি হইতে বরখাস্তকরণ, অতে হলো অপসারণ, সরে অ, পতে পদাবনতি, বেতে হচ্ছে বেতন বৃদ্ধি স্থগিতকরণ, আবার তারপরে হচ্ছে পদোন্নতি স্থগিতকরণ। একটা পদে পদাবনতি, আর এর পরের পটাতে হচ্ছে পদোন্নতি স্থগিতকরণ। এই গেল গুরুদণ্ড। এরপর আসেন লঘুদণ্ড। লঘুদণ্ডতে হলো সতি অফেয়া, সতি অফেয়া, সতে সতর্কীকরণ, তিতে তিরস্কার, সরেয়তে অতিরিক্ত ড্রিল, ফেতে ফেটিক ডিউটি, আতে আটক বা নজরবন্দি। দেখেন, আপনি এভাবে পড়লে আপনার কখনোই সিরিয়ালও ব্রেক হবে না, আপনার ভুলও হবে না। আর আপনি যদি এমনি মনে রাখতে চান, দুটো একটা এটা ওটাতে চলে যায়ই যায়। এরপরে আসেন গুরুদণ্ড। লঘুদণ্ডের মধ্যে পার্থক্য যদি আসে 2 নম্বরের, লিখবো যে গুরুদণ্ড হলো বিশেষ শাস্তির ব্যবস্থা, যেগুলো কি করা যায় না, গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, আর লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। লঘুদণ্ড সাধারণত অপেক্ষাকৃত কম দণ্ড বলে বিবেচিত হবে। গুরুদণ্ড মারাত্মক অপরাধের ক্ষেত্রে গুরুদণ্ড দেয়া হয়, সামান্য ছোটখাটো ভুলের ক্ষেত্রে লঘুদণ্ড প্রদান করা হয়। এভাবে আপনি পার্থক্য লিখতে পারলেন। এবার আসেন সাসপেনশন কাকে বলে। কিছুদিনের জন্য সাময়িকভাবে কর্তব্যচ্যুতিকে সাসপেনশন বলা হয়। সাসপেনশনকে বিশেষ দণ্ড বলা হয়, স্পেশাল দণ্ড বলা হয় সাসপেনশনকে। এই যে সাসপেনশনকে বিশেষ দণ্ড বলা হয়, এই কথাটা কিন্তু আবার আপনি প্রবিধান 874 বিধিতেও পাবেন। সাসপেনশনকে বিশেষ দণ্ড বলা হয়। কোন সময় সাসপেনশন বৈধ, কোনো ব্যক্তির চাকরিতে থাকা যখন আইন শৃঙ্খলার পরিপন্থী হবে অথবা জনস্বার্থ বিরোধী হবে, তখন তাকে সাসপেনশন করে রাখা যাবে, ওই সময় সাসপেনশন বৈধ। এরপর আসেন ডিসমিসাল কাকে বলে, ডিসচার্জ কাকে বলে। ডিসমিস মানে কোনো ব্যক্তির চাকরি ফেরত পাওয়ার সুযোগ নেই। ডিসচার্জ হলে কি করা যায়, চাকরি থেকে ফেরত পাওয়া যায়। এগুলোও এক ধরনের দণ্ড, কিন্তু এগুলো 7 ধারার ক্লাসিফিকেশনের মধ্যে নাই, তাই না? এরপরে আসেন 8 হচ্ছে পুলিশের নিয়োগ। নিয়োগের সময় একটা আইজিপি মহোদয় অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপত্র পাবে। পরবর্তীতে যে কোনো কারণে চাকরি চলে গেলে এই নিয়োগপত্রটা জমা দিতে বাধ্য থাকবে। এই জন্য 8 ধারাটাকে বলা হয় পুলিশের বাধ্যবাধকতার ধারা। আপনি নিয়োগপত্রটা জমা দিতে বাধ্য থাকবেন। নয় চাকরিতে ইস্তফা। আপনি যদি চাকরিতে ইস্তফা দিতে চান বা আমরা যদি দিতে চাই, তাহলে জেলা পুলিশ সুপারের অনুমোদন ব্যতীত অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ব্যতীত চাকরি থেকে ইস্তফা দেওয়া যাবে না। কয় মাসের লিখিত নোটিশ না দিয়ে, এমসিকিউ, 2 মাসের লিখিত নোটিশ না দিয়ে কার অনুমতি ব্যতীত চাকরি থেকে ইস্তফা দেওয়া যাবে না, এসপি স্যারের অনুমতি ব্যতীত অথবা উপযুক্ত কর্তৃপক্ষ যদি থাকে, দুইটাই কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে আসেন পুলিশের চাকরিরত অবস্থায় আপনি অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হতে পারবেন না। এটা হলো আপনার পুলিশ আইনের 10 ধারার বিধান। আর যদি কোনো ব্যক্তি নিয়োজিত হয়ে যায়, সেই ব্যক্তির দণ্ডেরও ব্যবস্থা আছে। পুলিশের চাকরিরত অবস্থায় অন্য কোনো কর্তব্য কর্মে নিয়োজিত হলে
কি আছে, প্রবিধানেও দণ্ডের ব্যবস্থা আছে, আবার একই রকম কথাগুলো আরো অন্যান্য আইনেও বলা আছে, পেনাল কোডেও বলা আছে যে কি করতে পারবে না, আইজিপি স্যারের অনুমতি ব্যতীত নিলামে অংশগ্রহণ করতে পারবে না। সরাসরি অন্য চাকরির কথা বলে নাই পেনাল কোডে, নিলামে অংশগ্রহণ এই সেই এগুলো বলা আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা 12 ধারাটা দেখি। 12 ধারাটা মূলত পিআরবির জন্ম, পিআরবির সৃষ্টি 12 ধারা থেকে, এই যে পুলিশ আইনের 12 ধারা থেকে। অর্থাৎ আইজিপি মহোদয় পুরো পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণের জন্য কি করতে পারবেন, 12 ধারার অধীনে তিনি কি করতে পারবেন, পুলিশ বাহিনীকে যে কোনো দিক নির্দেশনা, কোনো কিছু প্রণয়ন করার জন্য তিনি ক্ষমতাবান হবেন। তবে সরকারের সাথে বিষয়টা পরামর্শ করে নেবেন, নিয়ে তারা নিয়ম কানুন জারি করতে পারবেন, একইভাবে প্রবিধানটা যেমন করে তৈরি করছে। এরপরে আসেন 13 ধারায় যাব। 13 ধারা থেকে শুরু হয়েছে অতিরিক্ত পুলিশের ক্ষমতা। 13 ধারায় পুলিশ সুপারের ক্ষমতা, এসপি স্যার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারবে কোন কোন জায়গায়, যেই জায়গাগুলোতে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, কোনো ব্যক্তি আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারবে। 13 ধারা। 14 ধারায় একই অতিরিক্ত পুলিশ রেলপথ, খালপথ অথবা কলকারখানায় যদি শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয় তখন 14 ধারায় নিয়োগ করতে পারবে। কে নিয়োগ করতে পারবে, আইজিপি মহোদয়। তাহলে 13-তে কে পারে, পুলিশ সুপার। 14-তে কে পারে, আইজিপি মহোদয়। এরপরে আসেন 14-র কয়ে বলা আছে আইজিপি মহোদয় রেলওয়ে রক্ষী বাহিনীটাকেও কি করতে পারবে, ডিফরমেশন করতে পারবে, নতুন করে আবার সাজাইতে পারবে। তাহলে এই যে রেলওয়ে রক্ষী বাহিনী, ইংরেজি বলে ওই ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, তাদেরকে কি করতে পারবে, পুলিশ বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। তবে সরকারি গেজেট প্রজ্ঞাপন লাগবে, সরকারের অনুমোদন লাগবে। তারাও একইভাবে পুলিশের মতো সুযোগ সুবিধা পাবে এবং কি পাবে, অন্যান্য দায়িত্ব কর্তব্যেরও অধিকারী হবে। এরপর থেকে আসেন তাহলে 13, 14, 15, 13, 13, 14, 12, দুঃখিত আমি, 13, 14, 14 ক এই পুরো আলোচনা গেল হচ্ছে অতিরিক্ত পুলিশ। এরপরে যাবো আমরা অতিরিক্ত পুলিশের ব্যয়ভার, আরো একটা আছে 15 ধারাটাতে আর কি, অতিরিক্ত পুলিশের ব্যয়ভার সংক্রান্ত নীতিমালা অথবা অতিরিক্ত পুলিশ, ওই যে পিউনিটিভ পুলিশ নিযুক্ত হবে, পিউনিটিভ ট্যাক্স, এইগুলো কথা বলা আছে আর কি 15 ধারায়। তাহলে আপনি যদি চিন্তা করেন 13, 14 ধারা থেকে 15 ধারাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 15 ধারায় হলো উপদ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তার ব্যয়ভার সংক্রান্ত নীতিমালা। যে জায়গায় বেশি সমস্যা হবে সেই জায়গাটাকে আগে উপদ্রুত ঘোষণা করবে। কে উপদ্রুত ঘোষণা করে, সরকার কিন্তু উপদ্রুত ঘোষণা করে। যদি এমসিকিউ দেয় যে কোন ব্যক্তি কোন এলাকাকে উপদ্রুত ঘোষণা করে, সরকার ঘোষণা করতে পারে। উপদ্রুত ঘোষণা করার পর সেখানে কি করবে, অতিরিক্ত পুলিশ নিয়োগ করবে। এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার আবার ওখানকার জনসাধারণের মধ্য থেকে আদায়যোগ্য হবে। যাক, বিভিন্নগুলো কথা বলা আছে, এত ডিটেলসে যাওয়া যাবে না। তাহলে 15 হলো উপদ্রুত এলাকা প্রথমে ঘোষণা হয়, তারপর ওখানে পুলিশ নিয়োগ করা হয়। এই পুলিশেরা ওখানে আইন শৃঙ্খলা ডিউটি করেন। তাদের আবার ব্যয়ভার, অতিরিক্ত পুলিশের যে ব্যয়ভার ওই আবেদনকারী ব্যক্তির নিকট থেকে অথবা যাদের যাদের জন্য উপদ্রুত হলো এলাকা তাদের সবার নিকট থেকে আদায়যোগ্য হবে। ঠিক করে দিবেন কত টাকা কিভাবে আদায় হবে, জেলা ম্যাজিস্ট্রেট ঠিক করে দিবেন। এই পুলিশদেরকে বলা হয় পিটুনি পুলিশ বা পিউনিটিভ পুলিশ। তারা যে করটা পায়, ট্যাক্সটা পায়, এটাকে বলে পিউনিটিভ ট্যাক্স। এরপরে যাবো আমরা 15 ক। 15 কয়ে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক দুর্বৃত্তগণের দুষ্কার্যের বিরুদ্ধে অভিযোগ। এখান থেকে একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, কয় মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সম্পত্তির ক্ষতি সাধন হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ম্যাজিস্ট্রেট বরাবর 1 মাসের মধ্যে আবেদন করতে পারবে যে আমি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, তখন তাকে কিছু একটা অটকিয়ে দিতে পারবে আর কি, আনুপাতিক হারে টাকা আদায় করে তাকে আর কি সেখানে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করবে জেলা ম্যাজিস্ট্রেট। এরপরে আসেন 16 ধারায় বলা আছে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরবর্তী কি কার্যক্রম করবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট 13, 14, 15 ধারায় বিভিন্ন ধরনের টাকা পয়সার কথা বলা আছে না 15 ক, এগুলো ফৌজদারি কার্যবিধি 386, 87 ধারার বিধান মোতাবেক আবার কি হবে, আদায়যোগ্য হবে। জরিমানা আদায়ের পরোয়ানার কথা বলা আছে ওইখানে, ঠিক আছে। এরপরে আসেন স্পেশাল পুলিশের ক্ষমতা, স্পেশাল পুলিশের নিয়োগের ক্ষমতা। কে নিয়োগ করতে পারবে, ইন্সপেক্টর থেকে আপওয়ার্ড পুলিশ পদমর্যাদার ব্যক্তি আবেদন করতে পারবে। কিন্তু স্পেশাল পুলিশ মূলত কে নিয়োগ করে, স্পেশাল পুলিশ কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে। তাহলে যদি এরকম আসে অতিরিক্ত পুলিশ কে নিয়োগ করে, পুলিশ সুপার স্যার, আইজিপি স্যার, দুইজন। আর স্পেশাল পুলিশ কে নিয়োগ করতে পারে, স্পেশাল পুলিশ নিয়োগ করবেন জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝলাম। অতিরিক্ত পুলিশ কি থেকে মোতায়েন হলো, পুলিশ বাহিনী থেকেই একটা আলাদা দায়িত্বে তাদেরকে প্রেরণ করা হলো, হতে পারে খালপথ, রেলপথ, কলকারখানায়। আর স্পেশাল পুলিশ কোথায় নিয়োগ করা হয়, জনসাধারণের মধ্য থেকে কোনো এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, চোরাচালান সংক্রান্ত অপরাধগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়, এই অতিরিক্ত স্পেশাল পুলিশটা নিয়োগ করা হয়। তাহলে স্পেশাল পুলিশ জনসাধারণের মধ্য থেকেই নিয়োগ করা হয়। এই জন্য এই ধারাগুলো আমরা কমিউনিটি পুলিশিং এর ধারার সঙ্গে
সঙ্গে ব্যবহার করি বা কমিউনিটি পুলিশিং যদি দেয় তখন আমরা ব্যবহার করি, সঙ্গে কিন্তু প্রবিধানগুলো দেখে নিবেন, ঠিক আছে? কত প্রবিধান আমরা পড়ছিলাম, অতিরিক্ত পুলিশের সঙ্গে পড়ছি 667, 69, 70, আর ওইদিকে 74, 75, 76, এই তিনটা মনে হয় পিআরবি, তিনটা তিনটা করে পিআরবি পড়ছি সঙ্গে। আচ্ছা, এরপরে যাব তাহলে দেখেন 18 ধারা, 17 ধারা স্পেশাল পুলিশ নিয়োগ হলো, কে নিয়োগ করলো? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করলো। আবেদন করলো কে? ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা, তিনি কিন্তু আবেদন করলেন। তার আবেদনের প্রেক্ষিতে যখন স্থানীয় পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তখন স্পেশাল পুলিশ নিয়োগ করা হলো। তাদের দায়িত্ব কর্তব্য কত ধারায়? 18 ধারায়, আর 19 ধারায় তাদের দণ্ডের ব্যবস্থা। তাহলে তাদের দায়িত্ব কর্তব্য কি হবে? তাদের দায়িত্ব কর্তব্য পুলিশ বাহিনীর মতোই তাদের দায়িত্ব কর্তব্য নিয়ন্ত্রণ হবে বা একই রকম দায়িত্ব থাকবে। আর 19 স্পেশাল পুলিশ কর্তব্যে অবহেলার দরুন 50 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন, তবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে। পুলিশের দণ্ড কিন্তু আপনি, এই যে স্পেশাল পুলিশ নিয়োগ হবে এই দণ্ডটা কিন্তু আপনি দিতে পারবেন না বা আমরা দিতে পারবো না। তাহলে কর্তব্য অবহেলার জন্য তার আলাদা দণ্ড আছে, জেলা ম্যাজিস্ট্রেট যেহেতু নিয়োগ দিচ্ছে তিনি এটা নিয়ন্ত্রণ করবেন। এরপরে আসলে স্পেশাল পুলিশের ক্ষমতার আওতা, এটা কিন্তু কেবল স্পেশাল পুলিশের ক্ষমতার কথা বলা আছে। তাহলে স্পেশাল পুলিশের ক্ষমতা কেমন হবে? তারা পুলিশের মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 22 ধারায় কি বলছে? এ পুলিশ অফিসার ইজ অলওয়েজ অন ডিউটি, অর্থাৎ একজন পুলিশ অফিসার সর্বদা কর্তব্যরত বলে বিবেচিত হবে। 22 ধারা। 23 ধারায় পুলিশের দায়িত্ব কর্তব্য, এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন একদম। উপযুক্ত কর্তৃপক্ষ সকল প্রকার বৈধ আদেশ জারি করা, পরোয়ানা জারি করা, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ, যথাস্থানে রিপোর্ট করা, অপরাধ হতে দেখলে হবার আশঙ্কা থাকলে তা নিবারণ করা, সর্বসাধারণের বিরক্তিকর কার্য নিবারণ করা, পাবলিক নুইসেন্স নিবারণ করা। এরপরে অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা, আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। তাছাড়াও কি করতে পারবে? এইটুকু জায়গা আরো বেশি গুরুত্বপূর্ণ, জুয়ার আড্ডায়, শরাবখানায়, এইখানে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবেন এবং তল্লাশি করতে পারবেন। তাহলে পুলিশ আইন অনুযায়ী তল্লাশির ক্ষমতা আলোচনা করুন। এই দেখেন কই পাবেন? 23 ধারার ভেতরে। তাহলে আসেন 24 ধারায় যাব আমরা। 24 ধারায় যে কোনো পুলিশ কর্মকর্তা জুয়া আইন অনুযায়ী যদি তল্লাশি আসে সেক্ষেত্রে 5 ধারা ব্যবহার করতে পারবেন। তাহলে পুলিশ আইন অনুযায়ী তল্লাশি আমরা কিন্তু এমনি নর্মালি খুঁজে পাবো না। 24 ধারায় যাব। এই যে আমরা সমন, পরোয়ানা এগুলা যে আবেদন করি, এই আবেদনটা করি আমরা 24 ধারা মোতাবেক, অর্থাৎ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট বরাবর সমন, পরোয়ানা, খানা তল্লাশি ইত্যাদির জন্য তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করতে পারবেন। 24-এর সঙ্গে প্রবিধান 213 বিধি ব্যবহার করা যায়। 25, 26, 27 হলো বেওয়ারিশ বা সন্দিগ্ধ সম্পত্তি পাওয়ার পরে কি করবে? পুলিশ অফিসার তালিকা তৈরি করবে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, ম্যাজিস্ট্রেট মালিক খুঁজে দেখবে। যদি মালিক 6 মাসের মধ্যে ঘোষণা প্রকাশের মধ্যে না আসে তাহলে এই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল হয় বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করবে। এর সঙ্গে 525 ধারাটা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 525 ধারা প্রয়োগযোগ্য হবে। এই তো 500 এর, তাহলে পুলিশ আইনের 25, 26, 27, ফৌজদারি কার্যবিধির 523, 24, 25 একসাথে ব্যবহার করা যাবে। এরপরে আর কিছু আছে কিনা সঙ্গে? 550 ধারাটা, ফৌজদারি কার্যবিধির 550 ধারাও দিতে পারবেন, যে যখন সম্পত্তি আটক করলো ওই সময় 550 ধারাটাও ব্যবহার করা যাবে। যদি আসে বেওয়ারিশ এবং সন্দিগ্ধ সম্পত্তি কাকে বলে, তখন আমরা সংজ্ঞার মধ্যে আবার অনেক ধারাই ব্যবহার করতে পারবো। সংজ্ঞার মধ্যে আপনি ওই যে 251, এটাও পিআরবি, এটাও দিতে পারবেন। ডিএমপি অধ্যাদেশের 22 ধারা এটাও ব্যবহার করতে পারবেন। তাহলে কতগুলো ধারা গেল। এরপরে আসেন 28-এ যাব। বরখাস্তকৃত যে পুলিশ অফিসার তারা কি করবে? বরখাস্ত হয়ে গেলে, কোনো কারণে পদত্যাগ এগুলো হলে তিনি নিয়োগপত্র বা অন্য যে কিছু তার জমা দেওয়ার কথা এগুলো তিনি জমা দিবেন। পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র যা থাকবে তাকে দেওয়া হয়েছিল ডিউটি করার জন্য এগুলো তিনি জমা দিবেন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে তিনি দণ্ডিত হবেন, 200 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এরপরে আসেন 29 ধারায় যাব। 29 ধারাটা আরো গুরুত্বপূর্ণ, অসদাচরণের ধারা বলা হয়। পুলিশ আইন অনুযায়ী অসদাচরণের ধারা আলোচনা করুন। 29 ধারা, পুলিশ আইন অনুযায়ী কর্তব্যে গাফিলতির কারণে অসদাচরণ বলে বিবেচিত হবে কোন কোন কার্যক্রমগুলো? 29 ধারা। এরপরে আসেন পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা, এটা 29 ধারা। তাহলে 29 ধারাতেও একটা এক ধরনের শাস্তি বা পানিশমেন্ট। তাহলে কি কি কাজ করলে 29 ধারায় দণ্ডিত হবে? কর্তব্যচ্যুতি, নিয়ম রেগুলেশন গুলো অমান্য করা, স্বেচ্ছাকৃতভাবে যদি নিয়ম রেগুলেশন অমান্য করেন। এরপরে একটু সহজ আছে মনে রাখা, দেখেন 23-এর প্রথম পয়েন্টটা, উপযুক্ত কর্তৃপক্ষের কথাগুলো আপনি শুনলেন না। এরপরে কত ধারা? এই যে 9 ধারায় বলা আছে না লিখিত নোটিশ দিতে হবে 2 মাসের। 9 ধারার বিধান লঙ্ঘন করলে 3, 29-এর 3। তাহলে 29-এর 1-এ হলো কর্তব্যচ্যুতি, 29-এর 2-এ হলো কি? ও, কর্তৃপক্ষের বৈধ আদেশ না মানা,
তিনে আছে নয়ের কথা, তাহলে 3 3 9 এভাবে মনে রাখতে পারেন। 9 ধারার বিধান লঙ্ঘন করলে 3-এ সেই বিষয়টা বলা আছে। 4-এ হলে ছুটিতে গিয়ে অতিবাস করা, 5-এ হলো 10 ধারার বিধান লঙ্ঘন করা অর্থাৎ অন্য কাজে নিয়োজিত হওয়া, 5 2 10। এভাবেও আমরা মনে রাখতে পারি। তাহলে প্রথমে কর্তব্যচ্যুতি, তারপরে যে কোনো বৈধ আদেশ লঙ্ঘন, তারপরে 9 ধারার বিধান লঙ্ঘন, ছুটিতে অতিবাস, 10 ধারার বিধান লঙ্ঘন, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া, আর পুলিশ হেফাজতে আসামিকে নির্যাতন করা। 3 মাসের কারাদণ্ড, 300 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন। না দুঃখিত, 3 মাসের কারাদণ্ড, 3 মাসের বেতন, 300 টাকা না, 3 মাসের বেতন সমপরিমাণে জরিমানা। এরপরে আসেন গুরুত্বপূর্ণ, আরো শুরু হয়েছে সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে পুলিশ অফিসার। কিভাবে সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করবে? জেলা ম্যাজিস্ট্রেট, জেলার পুলিশ সুপার যিনি, তিনি মূলত কি করবেন? এই যে সমাবেশ শোভাযাত্রা, এএসপি থেকে তদূর্ধ্ব, শুধু পুলিশ অফিসার না, পুলিশ সুপার স্যার না, এএসপি থেকে আপর যারা থাকবেন সকলে কি করতে পারবেন, কোন দিক দিয়ে চলবে না চলবে এগুলো সব নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। এবার আসেন, কোনো মিছিল মিটিং নিয়ে যদি শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন। তাহলে এগুলো নিয়ন্ত্রণ করেন কে? পুলিশ অফিসার, এএসপি থেকে তদূর্ধ্ব। লাইসেন্স নিতে বাধ্য করেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। লাইসেন্স মঞ্জুর করেন কে? আবার পুলিশ সুপার। তাহলে মাঝখানে শুধু একটা এমসিকিউ, জেলা ম্যাজিস্ট্রেট। কি সেটা? মিছিল মিটিং লাইসেন্স নিতে বাধ্য করেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে লাইসেন্সটা মঞ্জুর করেন কে? পুলিশ সুপার। এই দিক নির্দেশনাগুলো কে দেন? পুলিশ সুপার। এবার আসেন, গান বাজনা কোন দিক দিয়ে যাবে না যাবে এটাও পুলিশ সুপার স্যার ঠিক করে দিতে পারবেন। এরপরে আসেন, লাইসেন্স নিল তারা, কিন্তু কি করলো? লাইসেন্স লঙ্ঘন করে ফেললো। সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কি হবে? ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ দিতে পারবে ইন্সপেক্টর পদমর্যাদা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফৌজদারি কার্যবিধি 127-এ বলা আছে ওসি থেকে আপওয়ার্ড, আর হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে উপরের পদমর্যাদার কর্মকর্তা পারবে, কিন্তু আপনি পুলিশ আইনে দেখবেন ইন্সপেক্টরের কথাও বলা আছে। তাহলে ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার তো পারবেই, তারা শোভাযাত্রা বন্ধ করার নির্দেশ দিতে পারবেন। তাহলে এমনি নর্মালি এটা কখন বন্ধ করার নির্দেশ দেয়? যখন লাইসেন্সের সত্ত্ব তারা লঙ্ঘন করে তখন। কিন্তু এমনি একটা সমাবেশ শোভাযাত্রা আপনি বন্ধ করতে, আমি বন্ধ করতে নির্দেশ দিতে পারি না, তাই না? তাহলে এটা লাইসেন্সের সত্ত্ব লঙ্ঘন করলে তখন বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া যেতে পারে পিআরবি 142 বিধি আর ফৌজদারি কার্যবিধি 127, পুলিশ আইনে 30-এর কয়ের 1। এবার আসেন, যদি তারা না মানে তখন ছত্রভঙ্গ করার জন্য অস্বীকার করলে অবৈধ জনতা বলে বিবেচিত হবে। তখন আপনি একদম সকল ব্যবস্থা প্রয়োগ করতে পারবেন ক্রমান্বয়ে। 127, 28, 29 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে 31 পর্যন্ত। তাহলে এটার সঙ্গে যাবে 128, 143, 30-এর কয়ের 1-এর সাথে কি কি গেল? ফৌজদারি কার্যবিধির 127, পিআরবি 142, 30-এর কয়ের 2-এর সাথে কি কি গেল? ফৌজদারি কার্যবিধির 128, 143। এরপরে যাব আমরা 31 ধারা, এই জনসাধারণের চলাচলের রাস্তায় যদি ডিউটি পড়ে আপনার, তখন কিভাবে দায়িত্ব পালন করবেন? উপাসনালয়ের সন্নিকটে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব? পুলিশ অফিসারের দায়িত্ব। এটাই হলো 31 ধারা। অর্থাৎ জনসাধারণের চলাচলের স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব 31। 32-এ পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন। এতক্ষণ তো লাইসেন্সের শর্ত তারা লঙ্ঘন করছে, আপনি কি করছেন? তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিচ্ছেন, কিন্তু তারা দণ্ডিত হবে না। এই লাইসেন্সের শর্ত লঙ্ঘন করার দরুন তাদের দণ্ড 200 টাকা পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে তারা দণ্ডিত হতে পারে। 33-এ বলা আছে জেলা পুলিশের এমনিতেও আপনি তাদের বিরুদ্ধে পেনাল কোডের অধীনে ব্যবস্থা নিতে পারেন, কারণ মামলা রুজু হবে না। বেআইনি সমাবেশের অধীনে তো মামলাও রুজু করা যাবে। এরপর আসেন 33-এ বলছে অবশ্যই পুলিশ অফিসারের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। আপনাকে ম্যাজিস্ট্রেটকে সম্মান দিতে হবে, কারণ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে যান, মোবাইল কোর্ট করতে যান, সবখানেই ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের কিন্তু ডিউটি পড়ে, তাই না? এই জন্য অবশ্যই পুলিশ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। এরপরে 34 ধারাটা গুরুত্বপূর্ণ। পৌর এলাকায় বিভিন্ন অপরাধের দরুন কোনো ব্যক্তিকে কি করা যায়? 8 দিনের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যায়। আর কত টাকা জরিমানা? 50 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করা যায়। তাহলে পৌর এলাকায় ঘটনা ঘটতে হবে, পুলিশ অফিসারের সম্মুখে অপরাধ সংগঠন হতে হবে, তাই না? আর কি কি? জনসাধারণের বিরক্তি, বাধা, বিপত্তি এগুলো সৃষ্টি করতে হবে। অপরাধগুলো কি কি? অনিজ, খ, রা, মা, রা, পু, এইভাবে করে আমরা মুখস্থ করে ফেলি। এটা এইভাবে করে একটু দেখবেন, এগুলো পারেন সবাই। 34-এ আসেন, চিত্ত বিনোদনের স্থলের টিকিট যদি উচ্চ মূল্যে বিক্রি করে, নির্ধারিত মূল্যের থেকে উচ্চ মূল্যে বিক্রি করলে কি করা যাবে? সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কে গ্রেপ্তার করতে পারবেন?
যে ব্যক্তি বিক্রয় করবে বা বিক্রয়ের জন্য প্রস্তাব করবে সেই ব্যক্তিকে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে 34-এর কয়ের 1-2 করে আলাদা করে পড়তে গেলে কিন্তু কষ্ট হবে, ঠিক আছে? একবারে জেনে নিবেন যে দর্শক প্রবেশের টিকিট যদি উচ্চ মূল্যে বিক্রি করে তাহলে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর তিনি যদি এই বিধানটা লঙ্ঘন করেন তাহলে দণ্ড হবেন 3 মাস 100 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এরপর আসেন 35 ধারায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। কনস্টেবল পদের উপরের কোনো কর্মকর্তা যদি হয়, অভিযোগ উত্থাপিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এমন ব্যক্তি কি করবেন? তার তদন্ত করতে পারবে না। 34-এ বলছে রেগুলেশনের বিধান অনুসারে অপরাধের শাস্তি বিধান প্রদানের ক্ষেত্রে কোনো কি হবে না, বাধা হবে না। অর্থাৎ পুলিশ আইনে একটা লোককে আপনি দণ্ড দিচ্ছেন, পাশাপাশি অন্য আইনেও তাকে দণ্ডের বিধান আছে। তো যেটাতে আপনার দণ্ড দিতে পারেন, বেশি শাস্তির বিধান, সেটাতে আপনি কি করবেন? দণ্ডিত করতে পারবেন। পুলিশ আইন সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। আর কি বলছে? গুরুতর শাস্তির ক্ষেত্রে গুরুতর বেশি শাস্তির ধারায় আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন। এই একই কথা অস্ত্র আইনের 31 ধারায় বলা আছে, পুলিশ আইনের 36 ধারায় বলা আছে। কিন্তু একই ব্যক্তির কয়বার বিচার করা যাবে না, 2বার আবার দণ্ডিত করা যাবে না। তাহলে এই একই কথাগুলা আরো অনেক জায়গা আছে, তাই না? সাক্ষ্য আইনের 40 ধারা পড়লাম সেদিন, ফৌজদারি কার্যবিধির কত 403 ধারায়ও বলা আছে। আচ্ছা, এরপরে যাব আমরা জরিমানা সম্পর্কিত বিধানগুলো ম্যাজিস্ট্রেট আদালতে প্রযোজ্য হবে। 42, এটা বাদ দেন। 42 ধারা যাব সরাসরি। পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি মামলা হয় 1 মাসের মধ্যে, আপনি 1 মাস পূর্বেই আপনি জানাবেন। আর 3 মাস, ঘটনা ঘটা 3 মাসের মধ্যে আপনাকে পুলিশ অফিসার অসদাচরণ করছে আপনার সঙ্গে, তাহলে আপনি 3 মাসের মধ্যে মামলা দায়ের করেন। আর জানাবেন কবে? মামলা দায়েরের অন্তত 1 মাস পূর্বে আপনাকে অবশ্যই তাদেরকে অবগত করতে হবে। 43-এ আসেন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলে তিনি কি করতে পারবেন? ডিফেন্সও নেওয়ার সুযোগ রয়েছে। তিনি যদি আইনানুগ কাজ করে থাকেন, তিনি তার প্রয়োজনীয় দলিলপত্র দেখাতে পারবেন। ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারের ক্ষেত্রে ওয়ারেন্ট দেখাতে পারবেন। ম্যাজিস্ট্রেটের আদেশে কাজ করেছেন, এটা তিনি আদালতে দেখাতে পারবেন। এরপরে আসেন 44 ধারা জিডি সম্পর্কে কিছু বলার নেই, কারণ জিডি ব্যাপক একটা বিষয়। জিডি নিয়েই আপনি 3 দিন আলোচনা করতে পারবেন। এই তো ছিল পুলিশ আইন। 46 ধারা পর্যন্ত আছে, যাকে এগুলো আমরা নেই না। এরপরে আমরা যাবো অস্ত্র আইনে। 1878 সালের অস্ত্র আইন হলো 11 নম্বর আইন। সর্বপ্রথম এক ধারাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অস্ত্র আইন পুলিশ অফিসার বা সরকারি কর্মচারীদের অস্ত্রের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এগুলো অস্ত্র আইনেই কিন্তু বলা আছে। তাহলে অস্ত্র আইন দেখেন, সমুদ্রগামী জাহাজে, এই কথাটা অনেকে বোঝেন না, অস্ত্র আইনের বিধান কোথায় প্রযোজ্য হবে না? অস্ত্র শস্ত্র গোলাবারুদ অথবা সমুদ্রগামী জাহাজে অবস্থিত যে সামরিক সমর সম্ভার বা যন্ত্রপাতি, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আচ্ছা, সমুদ্রগামী জাহাজে কি এমনি অস্ত্র থাকবে? সমুদ্রগামী জাহাজে কখন অস্ত্র থাকে? এই যে সামরিক বাহিনী আছে না, নৌবাহিনী, তাদের অস্ত্র শস্ত্র থাকে না? তারা কি বাইরে ডাঙায় কোনো কাজ করে? তারা কিন্তু সব সমুদ্রে, নদীতে, এই জায়গায় কাজ করে, তাই না? আমাদের সমুদ্র সীমাকে কে সুরক্ষা দেয়? নৌবাহিনী সুরক্ষা দেয়। তো এরকম সমুদ্রগামী জাহাজে যদি কোনো সমর সম্ভার থাকে, যুদ্ধের অস্ত্র শস্ত্র থাকে, সেগুলোর ক্ষেত্রে অস্ত্র আইনের বিধান প্রযোজ্য হবে না। এছাড়া সরকারি আদেশ বলে সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব সম্পাদন করে, দেখেন, কর্তব্যরত হিসেবে যখন থাকবে তখন কি অস্ত্র আইনের বিধানগুলো প্রযোজ্য হবে না? তখন তারা উৎপাদন, নির্মাণ, পরিবর্তন, রূপান্তর, আমদানি, রপ্তানি, পরিবহন, এই কাজগুলো করতে পারবে। আর পুলিশ সদস্য, স্পেশালি পুলিশের ক্ষেত্রে প্রবিধান 88 ক 10-12 গ বিধিতে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে। সঙ্গে আমরা অস্ত্র আইনের 1-এর খটাও ব্যবহার করব। এরপরে আমরা অস্ত্র আইনের 4 ধারায় যাব। সংজ্ঞা আছে, দেখেন সংজ্ঞাগুলো আপনার মুখস্থ করা ব্যতীত অন্য কোনো শর্টকাট উপায় নাই। যে সংজ্ঞা, এই যে বলি আমরা যে মুখস্থ করেন না, শুধু রিডিং করেন, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? একবার হয়ে গেলে আপনি দেখলেন কোনটাতে কি, কিন্তু প্রথমবার আপনাকে কষ্ট করে দাঁত খিচে মুখস্থই করতে হবে। তাহলে কামান বলতে কি বোঝে? কামান বলতে সকল ধরনের হালকা কামান, মর্টার, সোয়াল পিসেস, মাইট্রোলিউসেস, সকল ধরনের যুদ্ধাস্ত্র, মেশিন গান, এগুলো সবকিছু কি হবে? কামানের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও কি গোলা বারুদও কিন্তু কামান। তাহলে গোলা বারুদ, কার্তুজ, এগুলো কামানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আসে নিচের কোনটি কামান? কামান সকল ধরনের ছোট অস্ত্র শস্ত্র, কামান নিক্ষেপণ মঞ্চ সমূহ, গোলা বারুদ সবগুলোই সবগুলোই। তাহলে গোলা বারুদও কিন্তু, সব ধরনের গোলা বারুদই কিন্তু কামান। অস্ত্র আইন থেকে যদি আপনাদের উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে এরকম দিতে পারে, সকল ধরনের গোলা বারুদ কামান বলে গণ্য হবে, কিন্তু সকল কামান গোলা বারুদ নয়, তাই না? তাহলে দেখেন, গোলা বারুদও কিন্তু কামানের অংশ। আপনি কামান তৈরি করতে গেলে আপনার গোলা বারুদ লাগবে। এরপরে আসেন অস্ত্র শস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, ছোরা, বর্ষা, বর্ষাফলক, তীর, ধনুক, কামান, এবং এই যে অস্ত্র শস্ত্রের মধ্যে সকল অস্ত্র পড়ে। নট অনলি দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র আমরা পড়ি যে আসলে ওইভাবে ক্লাসিফিকেশন নাই। দেখেন, অস্ত্র বলতে একটা ছুরি অস্ত্র, একটা কামান অস্ত্র।
তাহলে অস্ত্রের মধ্যে সবগুলোই পড়ে। এরপরে আপনি যাবেন আগ্নেয়াস্ত্র কোনটাতে আগুন বিস্ফোরণের মাধ্যমে নিক্ষেপ হয়, আবার কোনটা এমনি অস্ত্র, সাধারণ অস্ত্র, এরকম। তাহলে আসেন এবার তাহলে গোলা বারুদ পরি, অস্ত্র শস্ত্র তো বুঝলাম, সকল কিছু অস্ত্র শস্ত্র। এবার আসেন গোলা বারুদ। গোলা বারুদ হচ্ছে তরল জাতীয় দ্রব্যটা মূলত গোলা বারুদ বলে, নরম যেটা সেটা হলো গোলা বারুদ। যেমন সকল দ্রব্য যেটা টর্পেডো এবং সাবমেরিনে ব্যবহার করে, সাবমেরিন আমরা চিনি নাকি, সমুদ্রের তলদেশ দিয়ে যে যানটা চলে, ওই যে দেখবেন মাঝে মাঝে ইয়াতে ডিসকভারি চ্যানেলগুলোতে মাছ কিভাবে খাবার খাচ্ছে সেটাও দেখা যায়, কিভাবে সাবমেরিন থেকে এগুলো ভিডিও করে বা বাইরে ক্যামেরার মাধ্যমেও করে অনেক সময়। তো এই যে এই সমুদ্রের যানটাকে কিন্তু বলে সাবমেরিন। তাহলে টর্পেডো এবং সাবমেরিনে ব্যবহারের জন্য বিশেষভাবে যেগুলো প্রস্তুতকৃত দ্রব্যাদি বন্দুকে পরিবার জন্য ব্যবহার হয়, বারুদ দেয় না, বারুদ তো বন্দুকেও থাকে, আপনি যে বুলেটটা দেন এখানেও অনেক সময় বারুদ থাকে। তাহলে বিভিন্ন পদার্থ, ডিনামাইট এবং অন্যান্য বিস্ফোরক পদার্থ, পারফিউশন ক্যাপ, ঘর্ষণ করিবার নল এবং ফিউজ, এগুলো সব কি হবে, গোলা বারুদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু কি কি গোলা বারুদ নয়, সীসা, গন্ধক, সল্ট পিটার, এই তিনটা গোলা বারুদ নয়। এরপরে সামরিক সরঞ্জাম বলছে। সামরিক কথাটার অর্থই হলো যুদ্ধ, সমর, সমর থেকে আসছে কিন্তু সামরিক। তা সামরিক সরঞ্জাম হতে গেলে সরকারের কর্তৃত্বাধীনে যেগুলো সেগুলোই কিন্তু সামরিক সরঞ্জাম। কি হতে হবে, গেজেট প্রকাশের মাধ্যমে আসতে হবে। এরপরে লাইসেন্স কাকে বলে, লাইসেন্স আমরা সবাই বুঝি, যে কোনো লাইসেন্স হতে পারে। লাইসেন্স কথাটার অর্থ অনুমতিপত্র, কোনো ব্যক্তিকে কোনো কাজের অনুমতি দিলেই সেটাই হলো লাইসেন্স। আপনাকে অস্ত্র চালানোর অনুমতি দিলাম, অস্ত্রের লাইসেন্স, গাড়ি চালানোর অনুমতি দিলাম, গাড়ির ড্রাইভিং লাইসেন্স, তাই না? লাইসেন্স কথাটির অর্থ হলো অনুমতিপত্র। এরপর আছে লাইসেন্স কৃত, যেটা লাইসেন্স হয়ে যায় সেটাই হলো লাইসেন্স কৃত। এই পাঁচটা সংজ্ঞা আছে অস্ত্র আইনে। এরপরে সবগুলো সংজ্ঞার ধারা কি, চার ধারা। পাঁচে যাব আমরা, উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ কখন, লাইসেন্স না থাকলে, লাইসেন্সে, বিনা লাইসেন্সে, অনুমোদিত পরিমাণ এবং পদ্ধতি ব্যতিরেকে। এই ভাষাটার মানে হলো আপনার যতটুকু লাইসেন্সে উল্লেখ আছে আপনি কি করতে পারবেন না, এর বেশি তো আমদানি রপ্তানি করতে পারবেন না। তাহলে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ, পাঁচ ধারা। কিন্তু এখানে আবার কিছু কথা বলা আছে যে কোনো অস্ত্র শস্ত্র, এই যে আপনি লাইসেন্স ব্যতীত এগুলো উৎপাদন করতে পারবেন না, রূপান্তর, বিক্রয় করতে পারবেন না। কিন্তু লাইসেন্স থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কি করতে পারবেন না, এগুলো আপনি উৎপাদন, রূপান্তর, বিক্রয় করতে পারবেন না। কেন, সরকার আমরা দেখি না, সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ করে দিবে। এবার আসেন, এমন কোনো ব্যক্তির নিকটে বিক্রয় করা নিষিদ্ধ হবে না যেখানে অস্ত্র শস্ত্র রাখা সম্পর্কে এই আইনের অধীনে কোনো বিধিনিষেধ আরোপিত হয় নাই। আপনি একজন ব্যক্তির লাইসেন্স আছে কিন্তু তার কাছে আপনি তারপরও বিক্রি করতে পারবেন না, কেন, ওই ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আছে যে না, ইনি অস্ত্র শস্ত্র কি করতে পারবে না, ক্রয় করতে পারবে না, কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। তো এইটাই বলছে যে নিষেধ হবে না, যার যার উপরে কোনো বিধিনিষেধ নাই আপনি তার কাছে আবার বিক্রি করতে পারবেন। এবার আবার বলছে দেখেন, এই আইনের 27 ধারার অধীনে অস্ত্রশস্ত্র রাখার অধিকারী ব্যক্তি ব্যতীত অপর কারো নিকটে অস্ত্রশস্ত্র বিক্রয় করলে প্রত্যেক ক্রেতাকে অবিলম্বে অনুরূপ ক্রেতার নাম ঠিকানা সহ জেলা ম্যাজিস্ট্রেটের নিকটবর্তী থানার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিতে হবে। 27 ধারায় কিন্তু আবার সকল অস্ত্রশস্ত্র জমা করে আবার কি করে, ফেরতও প্রদান করে। কখন, সরকারের নির্দেশ ক্রমে। এই যে দেখেন, সরকার বিভিন্ন সময় গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ সম্পর্কিত নিষেধাজ্ঞার আওতা হইতে কিছু ব্যক্তিকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তাহলে আপনাকে বলে দিছে যে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ সম্পর্কিত নিষেধাজ্ঞা আপনার উপরে নাই, আপনি এটা ব্যবহার করতে পারবেন, আপনি কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। এরকম কি পাইছেন আপনি, গেজেট প্রজ্ঞাপন পাইছেন আপনার উপরে। তাহলে এই ব্যক্তিকে আপনি অস্ত্র বিক্রি করতে পারবেন, তাহলে এখানে তো কোনো সমস্যা নেই বিক্রি করতে। কিন্তু যে ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আছে তার নিকটে যদি বিক্রি করেন, এমনিতেই নিষেধ, যার অধিকার নাই সে তো পাবেই না। লাইসেন্স এগুলো থাকা সত্ত্বেও আপনি কিছু ব্যক্তির নিকটে কি করতে পারবেন না, অস্ত্র বিক্রয় করতে পারবেন না। আবার লাইসেন্স আছে কিন্তু নিষেধাজ্ঞা নাই বা ইয়া নেই, কোনো কিছু নাই, বা সে সরকারি কর্মকর্তা কর্মচারীও নয়, এরকম ব্যক্তির নিকটে যখনই অস্ত্র বিক্রি করবেন সাথে সাথে আপনাকে কি করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। 27 ধারায় যার কথা বলা আছে তাকে তো আপনি এমনি অস্ত্র দিতে পারবেন। কিন্তু যেই ব্যক্তির কথা বলা নাই, যিনি একেবারেই নতুন অস্ত্র নিচ্ছেন কিন্তু তার লাইসেন্স আছে, আইনানুগ অধিকার আছে, তাহলে সেই ব্যক্তিকে যে অস্ত্রটা বিক্রি করলেন এই তথ্যটা কোথায় থাকতে হবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে বা জেলা ম্যাজিস্ট্রেট নিকটে থাকতে হবে। আপনি এই বিক্রির সাথে সাথে এগুলো জানাবেন। আচ্ছা, এরপরে আসেন
এই জায়গায় একটু পেঁয়াজ আছে তো পাঁচ ধারা, এই জন্য এত কিছু বললাম। এরপরে আসেন বিনা লাইসেন্সে কি করা যাবে না, আমদানি রপ্তানি। সাথে হলো তিনটা কথা, উৎপাদন রূপান্তর বিক্রয়। ছয় হলো আমদানি রপ্তানি। তাহলে পাঁচে কি, পাঁচে হলো উৎপাদন রূপান্তর বিক্রয়, ছয় হলো আমদানি রপ্তানি। তাহলে আমদানি রপ্তানি আপনি করতে পারবেন, লাইসেন্স যদি থাকে, আপনাকে অনুমোদন দেয় সরকারে, আপনি আমদানি করবেন, সমস্যা কি? কিন্তু লাইসেন্স থাকলেও আপনি ব্যক্তিগত প্রয়োজনে কামান আমদানি করতে পারবেন না। মনে করেন আমাদের অস্ত্রাগার থেকে পুলিশ অফিসারদের জন্য কামান আমদানি করতেছে, কারণ সামনে যুদ্ধ এসেই লাগতে পারে, সেক্ষেত্রে আপনি পারবেন সরকারি অনুমোদন সাপেক্ষে, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে কি করা যাবে না, কামান আমদানি করা যাবে না। এরপরে আসেন সাথে অস্ত্রশস্ত্র মাল গুদামে রাখা ক্ষেত্রে অবশ্যই গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যাদের অনুমোদন আছে তারাই অস্ত্রশস্ত্র মাল গুদামে রাখতে পারবে, এছাড়া অন্য ব্যক্তি অস্ত্রশস্ত্র মাল গুদামে রাখতে পারবে না। 16 ধারায় যে অস্ত্রগুলো আপনি নেন বা ধরেন নোটিশ দেওয়ার পরে যে অস্ত্রগুলো জমা দেওয়া হয় ডিলারের নিকট, মনে করেন আমি একজন ডিলার, এইটা আমি কোথায় রাখবো, গুদামে রাখবো, এই কথাই বলা আছে। 16 ধারায় যে অস্ত্র রাখতে যাবেন আপনার অনুমোদন লাগবে। 10 ধারায় বলছে অস্ত্রশস্ত্র পরিবহনের উপরে নিষেধাজ্ঞা। আমি বলছি গাড়িতে করে যখন একখান থেকে অন্যখানে নিয়ে যাওয়া হয় সেটাই হলো পরিবহন, শরীরের সাথে করে যখন আপনি নিয়ে যান তখন সেটা বহন। তাহলে লাইসেন্স ছাড়া আপনি পরিবহন করতে পারবেন না। 10 ধারা 11তে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা, অর্থাৎ তল্লাশি ঘাঁটি বাংলাদেশ এবং বর্ডার এলাকার মাঝামাঝি এই অস্ত্র সংক্রান্ত অপরাধগুলো প্রতিরোধের জন্য তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায়, যেটা দিয়ে সকল কিছু তল্লাশি করতে পারবেন আপনি। 12 ধারায় সন্দেহজনক ব্যক্তিকে প্রত্যেকেই গ্রেপ্তার করতে পারবে, শুধুমাত্র পুলিশ অফিসার নয়, সবাই তাকে গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানায় সন্দেহজনক ভাবে অস্ত্রশস্ত্র কি করলে, নিয়ে যাওয়া আসা করলে। 13তে বিনা লাইসেন্সে কি করা, অস্ত্র বহন নিষিদ্ধ, এটা হলো বহন। 10এ হলো পরিবহন। 14তে বলছে এগুলো আপনি দখলেও রাখতে পারবেন না। 15তে বলছে বিশেষ এলাকায় দখলে রাখা। 14তে এমনি দখলে রাখতে পারবেন না। আর যখন সরকার গেজেট দিয়ে এলাকা সুনির্দিষ্ট করে দিবে যে এই এলাকার লোকজন কিছুদিনের জন্য অস্ত্রশস্ত্র দখলে রাখতে পারবে না, তখন এই যে 15 ধারায় নোটিশ দিলে। এরপর আসেন যে যে অস্ত্রগুলো রাখা আপনার নিষেধাজ্ঞা আরোপ করা হলো সেগুলো আপনি 16 ধারায় ডিলারের নিকটে জমা দিবেন। কয়টি ক্ষেত্রে অস্ত্রশস্ত্র ডিলারের নিকটে জমা হয়? 4টি ক্ষেত্রে। অস্ত্র 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হলে, অস্ত্রশস্ত্র লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, অস্ত্রশস্ত্র রাখা বেআইনি বলে, আপনার কাছে রাখা বেআইনি বলে গণ্য হলে, অস্ত্রের লাইসেন্স বাতিল হলে, মেয়াদ উত্তীর্ণ হলে, 15 ধারায় নোটিশ পেলে, আর কি সরঞ্জাম রাখা কোনো কারণে বেআইনি হলে। এই চারটা ক্ষেত্রে কি হয়, অস্ত্রশস্ত্র জমা দেয়। এই অস্ত্রশস্ত্রগুলো আবার সুনির্দিষ্ট একটা সময় পরে গেজেট প্রজ্ঞাপন হয়, তখন আবার কি এই মেয়াদের মধ্যে আপনার কি করতে হবে, অস্ত্র আবার ফেরতও নিয়ে আসতে হবে, বা ওই ব্যক্তি ফেরত পাওয়ার অধিকারী হবে। বা ওই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেল যে 15 দিন পর্যন্ত কেউ এই এলাকায় অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে না, তাহলে 15 দিন জমা হলো, 15 দিন যেদিন শেষ আপনি গিয়ে আপনার অস্ত্র নিয়ে আসতে পারবেন, ফেরত পাওয়ার অধিকারী হবেন, এই অস্ত্র বিক্রি করতে পারবেন, বিক্রয়লব্ধ টাকাও গ্রহণ করতে পারবেন। এগুলোই হলো 16(2)-এর বিষয়। এরপরে আসেন 16(3)-এ কি বলছে, আপনি যদি ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিজের অস্ত্র নিজে না নিয়ে আসেন তাহলে এই অস্ত্র সরকার বাজেয়াপ্ত করে দিতে পারবে। এরপরে 17তে লাইসেন্স সংক্রান্ত বিধিমালা প্রণয়ন। আর এটা হলো পুরো একটা অস্ত্রের লাইসেন্স কিভাবে দিবে, কেমন করে দিবে, কত টাকা ফি আদায় করবে, এই জন্য আমি মনে করি একটু কম গুরুত্বপূর্ণ। 17 কয়ে যাব অস্ত্রশস্ত্র চলাফেরা নিয়ে, অস্ত্রশস্ত্র সাথে নিয়ে চলাফেরার উপরে বিধিনিষেধ। তাহলে অস্ত্রশস্ত্র চলাফেরার উপরে কখন বিধিনিষেধ আরোপ করতে পারবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে জনশৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকার কি করতে পারে, গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে, লাইসেন্স আছে আপনার অস্ত্রের তারপরেও আপনার এই অস্ত্র কি করতে পারবে, বিজ্ঞাপনের মাধ্যমে চলাফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। যদি আপনি কথা না শোনেন তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, সরকার এই সম্পর্কে ক্ষমতাপ্রাপ্ত, এই সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ করিয়া পদমর্যাদা বলে ক্ষমতাও দান করতে পারবে। তাহলে কে কে? ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, এই সকল ব্যক্তি ওই লোককে অস্ত্রমুক্ত করে ফেলতে পারবে এবং সাময়িকভাবে তার অস্ত্রের লাইসেন্স বাতিলও করে দিতে পারবে। নির্বাচন কাল যদি হয় তাহলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা যাবে। 18তে বলছে কখন কখন অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে, জননিরাপত্তার স্বার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা কিন্তু ওসি নয়, লাইসেন্স প্রদানকারী যে কর্মকর্তা তার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা কি করতে পারবে, অস্ত্র কিছু বলবা? একটু দাঁড়াও।
আচ্ছা, তাহলে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষাতে কি করতে পারবে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তার ভারপ্রাপ্ত কর্মকর্তা? এই যে অস্ত্রের লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবে, সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এরপরে আসেন আরো কে পারে, দণ্ডদানকারী আদালত। জজ ম্যাজিস্ট্রেট এইভাবে না পড়ে আমরা পড়বো দণ্ডদানকারী আদালত। দণ্ড প্রদানের পাশাপাশি কোনো ব্যক্তি যখন অপরাধের দায়ে দণ্ডিত হবে, দণ্ড প্রদানের পাশাপাশি তার লাইসেন্সটা কি করতে পারবে, বাতিল বা স্থগিত করতে পারবে। এরপরে আসেন লাইসেন্স বাতিল বা স্থগিত সরকারও করতে পারে, এটা একটা আলাদা ক্ষমতা, শুধু 18 ধারা ব্যবহার করবো আমরা। সরকার কখন কখন লাইসেন্স বাতিল করে দিতে পারে, তখন আমরা স্থগিত করতে পারি। এই শুধু 18 ধারার এই শেষের অংশটুকু দেবো। এরপরে আসেন 19 ধারা, 5, 6, 10, এগুলো পড়লাম না আমরা, বহন পরিবহন, তাই না? 5, 6, 10, 17 ধারা। 5, 6, 10, 13 থেকে 17 ধারা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে সাধারণ কোনো অস্ত্র শস্ত্র দ্বারা, সেই ব্যক্তির দণ্ড হবে 19 ধারায়। আর 5, 6, 5, 5 কিন্তু নাই, দেখেন 5 কিন্তু আবার ভিতরে আছে। তাহলে 5, 6, 13, 14, 15 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে রাইফেল, রিভলভার বা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে, তাদের দণ্ড বেশি হবে 19-এর ক ধারা। 20-এ বলছে তল্লাশিকালে যদি আপনি অস্ত্রশস্ত্র এগুলো গোপন করেন, সেই ব্যক্তির দণ্ড। 5, 6, 10, 14, 15 ধারা যদি লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তির দণ্ড। তাহলে কখন? তল্লাশিকালে তল্লাশি করতে গেছে পুলিশ অফিসার, ধরেন 25 ধারার অধীনে তল্লাশি হচ্ছে, সেই সময় কি করছে, গোপন করে রাখছে, তাহলে ওই ব্যক্তির দণ্ড হলো 20 ধারা। 20-এর কয় বর্ধিত দণ্ড, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে অথবা অন্যান্য উদ্দেশ্যে 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করিয়া অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দণ্ডিত করা যাবে 13, 14, 15 ধারা। এই তিনটা ধারা যদি অপপ্রয়োগ করে আর অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, দণ্ডিত করবেন কত? 20-এর ক। 21-এ বলছে লাইসেন্সের শর্ত লঙ্ঘন। 22-এ আপনি কি করতে পারবেন, যার অস্ত্রশস্ত্র স্থানান্তর করা যাবে না এমন জ্ঞাতসারে যে ব্যক্তি অস্ত্রশস্ত্র রাখার অধিকারী নয় এমন ব্যক্তির নিকটে যদি অস্ত্রশস্ত্র বিক্রয় করেন, তার দণ্ড। 22 ধারা। 23 ধারায় হলো লাইসেন্সের শর্ত যদি দুঃখিত, 23 ধারায় হলো বিধি লঙ্ঘনের দণ্ড। 21-এ লাইসেন্সের শর্ত যদি কেউ লঙ্ঘন করে, 21, 23-এ হলো বিধি লঙ্ঘনের দণ্ড। অর্থাৎ অস্ত্র আইনের অধীনে কোনো ধারায় পড়তেছে না অপরাধ, তখন আপনি সেই ব্যক্তিকে 23 ধারা মোতাবেক দণ্ডিত করতে পারবেন। 24-এ আসেন বাজেয়াপ্তকরণের ক্ষমতা। 25-এ তল্লাশি এবং আটককরণ, এগুলো আমরা জানি। 26 ধারায় হলো সরকার কর্তৃক ক্রোক এবং দখল করা অথবা আটক রাখা। জননিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো সময় এই অস্ত্রশস্ত্র আপনার ক্রোক করতে পারবে, আটক করে ফেলতে পারবে, দখল করতে পারবে। আবার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই আটক থেকে রেহাইও দিতে পারবে। আবার যদি মনে করে যে না আবার আটক করা প্রয়োজন, পুনরায় আটকও করতে পারে। নিষেধাজ্ঞা বাতিল করিয়া কি করতে পারবে, পুনরায় আটকের নির্দেশ দিতে পারবে। তাহলে 26-এ মূলত আটক, 27-এ এগুলো ফেরত দেয়া, আবার আটক। এরপরে 28-এ হলো অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। 30-এ হলো 19-এর চ ধারা তল্লাশি। অর্থাৎ 19-এর চ আমরা ওইভাবে নিলাম না, চয়ের ভেতরে তো অত ডিটেলস আমরা পড়ি নাই। অর্থাৎ পুলিশ অফিসার যখন তল্লাশি করবে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তল্লাশি করতে গেলে সরকার কর্তৃক নিযুক্ত একটা সুনির্দিষ্ট পদমর্যাদার কর্মকর্তার উপস্থিতিতেই তল্লাশি পরিচালনা করতে হবে। এটাই হলো কিন্তু পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, ঠিক আছে? পিআরবি যখন দেখবো আমরা, ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয়, এমন পুলিশ অফিসারের উপস্থিতিতেই তল্লাশিটা হবে। তাহলে কত ধারায় হবে? 19-এর চ ধারায় তল্লাশি হবে। কত ধারায়? 30 ধারায় বলা আছে। 30-এর কয় বলছে অস্ত্র গোলা বারুদ সম্পর্কে যদি আদালত আপনাকে নির্দেশ না দেয়, বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন। 30-এর ক্ষয়ে অপরাধের সময়সীমা, অপরাধের তদন্তের সময়সীমা কিভাবে পড়বেন? 30-এর ক্ষয়ের 1-এর ক, অভিযুক্ত ব্যক্তি হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন, না হলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। এর মধ্যে সমাপ্ত করতে না পারলে 7 কার্য দিবস সময় অতিরিক্ত পাওয়া যাবে। তার মধ্যেও না পারলে 24 ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট দিতে হবে। তাহলে প্রত্যেকটা তদন্ত আগে আমরা যখন পড়ছি তখন খুবই মানে ভালো ছিল, এখন তো তদন্তগুলো একটু ইয়া করছে। একই রকম সিস্টেম ছিল, যেমন প্রথমে আছে একটা তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে ধৃত হলে কতদিন সময় পাবে, 15 কার্য দিবস। 1-এর 2টা অপশন আর 4-এর 2টা অপশন। তাহলে 1-এ হলে হাতে নাতে ধৃত হইলে কত, না হলে কত, প্রথম তদন্তকারী কর্মকর্তা। 1-এর ক, 1-এর খ। এরপরে 2-এ অতিরিক্ত সময়। 3-এ 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে। 4-এ নতুন তদন্তকারী কর্মকর্তা আসবে, তিনি আবার ওই যে ক খ, হাতে নাতে ধৃত হলে কি, হাতে নাতে ধৃত না হলে কি, এভাবে কিন্তু মোটামুটি অনেকগুলো, আপনি বিস্ফোরক দ্রব্য দেখেন মিল আছে, অনেকগুলা পাবেন আপনারা। আগে নারী শিশুর তদন্তটাও সেম ছিল, কিন্তু এখন তো এত তদন্ত এলোমেলো করাতে। তাহলে 30-এর খ এর 1-এর ক, হাতে নাতে ধৃত হলে 15 কার্য দিবস, না হলে 60 কার্য দিবস। এর মধ্যে সমাপ্ত না করতে পারলে 30-এর খ এর 2,
দুইয়ে কত, 60 কার্য দিবসে 24, দুঃখিত, 7 কার্য দিবসের মধ্যে পরের রিপোর্টটা আর 7 দিন সময় পেলো। এর মধ্যেও যদি না পারলো তাহলে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিল যে আমি পারলাম না এই এই কারণে। এটা এখন এটা পর্যালোচনা করার পর আদালত মনে করলো তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তা দিয়ে, এনাকে দিয়ে হচ্ছে না, তখন 4-এ নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবে। 30-এর খ এর 4-এর ক হাতে নাতে ধৃত হইলে তার আবার অর্ধেক হবে, আগের সময়ের অর্ধেক হবে, 15-র অর্ধেক কত, 7, কারণ আপনার তো ওইভাবে 7.5 হওয়ার উপায় নেই। 7 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করবে। 60-এর অর্ধেক কত, 30 কার্য দিবস, হাতে নাতে ধৃত না হইলে নতুন তদন্তকারী কর্মকর্তা 4-এর খ-এর অধীনে 30 কার্য দিবস সময় পাবে। তাহলে বুঝতেছি আমরা অনেক সুন্দর, যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন দ্রুত পড়া যাবে। তাহলে 1 আর 4-এ হলো আপনার দুইটা দুইটা করে সময়, বাদ বাকিগুলো এরপরে আসেন। এর মধ্যেও যদি না পারেন, এবার আর আপনার অতিরিক্ত সময়টা দেয়নি, নতুন তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত সময় পাবেন না, তিনি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবেন। আর পরবর্তীতে কেন পারলেন না এটা তার অসদাচরণ বলে বিবেচিত হবে। 6, 31-এ এই আইন অন্য আইনের প্রয়োগে নিষিদ্ধ হবে না। 32-এ আগ্নেয়াস্ত্র সুমারি গ্রহণ করতে পারবে, এগুলো সরকারের দায়িত্ব, মানুষের যেমন সুমারি করে এরকম আগ্নেয়াস্ত্র কার ঘরে কয়টা কি অবস্থায় আছে এই সংক্রান্তে সুমারি গ্রহণ করা যাবে। 33-এ আসেন নোটিশ এবং তামাদির কাল, সেম কথা বলা আছে, ওই যে কতদিন পূর্বে কি করবে, কতদিন পূর্বে মামলা দায়েরের কতদিন পূর্বে জানাবে। আর মামলা দায়েরের 3 মাসের মধ্যে মামলা মোকদ্দমা দায়ের করতে হবে পুলিশ আইনের 42 ধারায়, যেটা আমরা পড়ে আসলাম, আর 1 মাস পূর্বে অবশ্যই জানাতে হবে। আচ্ছা দেখি এরপরে আমার বইয়ে কি আছে, পরের আইনটাতে যাই। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন একটু দেখে ফেলি। হ্যাঁ, নির্যাতন কাকে বলে, হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। তাহলে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 সর্বপ্রথমে 2 ধারায় আছে সংজ্ঞাগুলো। সংজ্ঞা থেকে মাত্র 2টা সংজ্ঞা নিচে আমরা। 6 ধারায় নির্যাতন কাকে বলে আর হেফাজতে মৃত্যু কাকে বলে। নির্যাতন মানে কোনো ব্যক্তিকে আপনি ভয়ভীতি দেখালেও সেটাও নির্যাতন, শারীরিক নির্যাতন হতে পারে, মানসিক নির্যাতন হতে পারে। তাহলে কত, 2-6, কোনো ব্যক্তি যদি কষ্ট হয় এমন কোনো শারীরিক মানসিক করে নির্যাতন করে। এছাড়াও কোনো সরকারি কর্মকর্তা যদি কারো কাছ থেকে তথ্য আদায় করে, স্বীকারোক্তি আদায় করে, জোর করে কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করে, ভয়ভীতি প্রদান করে, বৈষম্য করে, কারো উস্কানি প্ররোচনার মাধ্যমে নিজের ক্ষমতা প্রয়োগ করিয়ে কারো ক্ষতি সাধন করে, সেটাও নির্যাতন বলে গণ্য হবে। সাথে যাব আমরা হেফাজতে মৃত্যু, কিভাবে হেফাজতে মৃত্যু হতে পারে সেদিন পড়লাম আমরা। হেফাজতে মৃত্যু বলতে কোনো পুলিশ কর্মকর্তার অধীনে মৃত্যু হতে পারে, কোনো ব্যক্তিকে আপনি মৃত্যু হতে পারে সাক্ষী প্রদান উদ্দেশ্যে হোক আর না হোক, জিজ্ঞাসাবাদ করতে নিছেন, মৃত্যুবরণ করছে, তাহলে এটা আপনার হেফাজতে মৃত্যু বলে গণ্য হবে। গ্রেপ্তার কালে মৃত্যু, অবৈধভাবে আটক আদেশ করে রাখছেন এই কালে মৃত্যু, অর্থাৎ আপনার আপনার হেফাজতে আছে সেই লোক মৃত্যুবরণ করছেই মানে হেফাজতে মৃত্যু হয়েছে। এরপরে আসেন হেফাজতে মৃত্যু হলে কি হবে, আদালত দ্বারা অপরাধের অভিযোগ করতে হবে। এই যে অভিযোগ করতে হলে এখতিয়ারাধীন আদালতে সংশ্লিষ্ট ব্যক্তি যাকে নির্যাতন করা হলো তিনি কি করবেন, ওই আদালতে গিয়ে অভিযোগ দায়ের করবেন। অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে বিবৃতি লিপিবদ্ধ করতে হবে। কোনো ব্যক্তি যদি অভিযোগ করে আদালতে গিয়ে যে আমার উপরে নির্যাতন করা হয়েছে বা আমার পরিবারের সদস্যের উপরে নির্যাতন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিবৃতি লিপিবদ্ধ করবে এবং রেজিস্টার্ড চিকিৎসককে সংশ্লিষ্ট ব্যক্তির দেহ পরীক্ষার জন্য অনুরোধ জানাবে। মহিলা হলে কি, মহিলা চিকিৎসক। এরপরে আসেন এই জখম টখম গুলা সব পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে তিনি একটা রিপোর্ট প্রস্তুত করবেন। এরপরে এই কপি একটা পাবে মনোনীত ব্যক্তি, অভিযোগকারী ব্যক্তি যিনি তিনি একটা পাবে, অথবা তাহার মনোনীত ব্যক্তি, অভিযোগকারী ব্যক্তি নাই তার পরিবারের সদস্য আছে তিনি পাবে, এবং আদালতে একটা কপি পেশ করতে হবে। এরপরে আসেন চিকিৎসক যদি মনে করে তাহলে তাকে আদালত হাসপাতালে ভর্তি করারও নির্দেশ দিতে পারবে। এগুলো ছিল 4 ধারার বিধান। এরপরে আমরা যাব 5 ধারায়। 5 ধারায় বলছে আদালত কর্তৃক মামলা দায়েরের নির্দেশ দান। কখন নির্যাতন হেফাজতে মৃত্যু ঘটনার জন্য আপনার আদালত মামলা দায়েরের নির্দেশ দান করতে পারবে 5 ধারা মোতাবেক, এই যে তার নির্যাতন আগে অভিযোগ হইলো, অভিযোগ হওয়ার পরে তাকে চিকিৎসার জন্য চেষ্টা করলো, এরপরে এই ডাক্তারের কপিটা নিয়ে তাকে কি করবে, সরাসরি একটি কপি পুলিশ সুপারের কাছে পাঠাবে, অথবা তার উপরের কোনো পুলিশ কর্মকর্তার নিকটে প্রেরণ করিয়া মামলা দায়ের করার নির্দেশ দিবে যে আপনার ওই পুলিশ অফিসার আপনার অমুক তিনি কি করছে, নির্যাতন করছে, অথবা অন্য কোনো সরকারি কর্মচারী অমুককে নির্যাতন করছে, আপনারা এর ব্যবস্থা নিন। তাহলে হতে পারে সেটা পুলিশ অফিসার অথবা অন্য কোনো সরকারি কর্মচারীর অধীনে, তাই না? এরপর আসেন পুলিশ সুপার আবার এটা পাওয়ার সাথে সাথে একটা চার্জ গঠন করবে, হয় চার্জ নিবে বা চার্জ গঠন করবে না। তাহলে কি করবে, তদন্ত করবে, আগে একটু তদন্ত করে চার্জ বা চার্জবিহীন একটা
আদেশ পেশ করিবেন, অর্থাৎ সত্য থাকে যে পুলিশ অফিসার সুষ্ঠুভাবে যে ক্ষেত্রে তদন্ত করা সম্ভব নয়, তখন আবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করবে। এই কথাটা সেদিন বলছিলাম যে পুলিশ অফিসার যদি জড়িত হয় তাহলে শুধুমাত্র সংশ্লিষ্ট পুলিশ অফিসারের তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাই তদন্ত করবে না, বিচার বিভাগীয় তদন্তও তারা বসাতে পারবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটও তদন্ত করতে পারবে। এরপরে আসেন এই যে তদন্তের রিপোর্ট, তদন্তকারী কর্মকর্তাই হোক আর ম্যাজিস্ট্রেটই হোক, তদন্তের রিপোর্টটা যখন আদালতকে জানাবে, আদালত কি করবে, সংশ্লিষ্ট ব্যক্তিকে কি করবে, জানাবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনি কি বলেন। তিনি আবার আইনজীবী মারফত আদালতে আপত্তি জানাতে পারবেন, সকল কিছু বিচার বিশ্লেষণ হবে, তারপরে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসবে আর কি। আর পাঁচে ওইটা বলছে যে ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তা। এরপর আসেন তৃতীয় পক্ষ দ্বারা অভিযোগ। তাহলে কি কি শিখলাম দেখেন, চারে আদালতের সামনে গিয়ে অভিযোগ করবে, পাঁচে কি, পাঁচে মামলাটা কিভাবে দায়ের হবে, আগে মেডিকেল রিপোর্ট এসপি স্যার বরাবর পাঠাবে, এসপি স্যার তখন কি করবে, ওই বিষয়ে মামলা রুজু করবে কি করবে না আগে একটু তদন্ত করে নিয়ে চার্জ সহ বা চার্জবিহীন একটা অভিযোগ মামলা রুজু করবে আর কি, এফআইআর রুজু করবে। এরপরে বলছে কি করতে পারবে, ম্যাজিস্ট্রেটও বিচার বিভাগীয় তদন্ত করতে পারবে, তদুর্ধ্ব পদমর্যাদা যিনি অভিযুক্ত তার উপরের পদমর্যাদার অফিসার এই বিষয়গুলো তদন্ত করতে পারবেন। ছয় বলছে তৃতীয় পক্ষ ব্যক্তি তিনিও কি করতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন। সাথে বলছে অভিযোগের অপরাপর ধরন, এখানেও এই কথাগুলোই বলা আছে যে কোনো তৃতীয় ব্যক্তি যদি কি করে, দায়রা জজ আদালত অথবা পুলিশ সুপারের নিম্নে নয় এমন ব্যক্তির নিকটে নির্যাতনের অভিযোগ তিনি দাখিল করতে পারবেন। তখন যখন মামলা রেকর্ড হবে তখন সেই ব্যক্তিকে কি করা হবে, অভিযোগ সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটাও আবার অভিযুক্ত ব্যক্তিকে অবগত করতে হবে। অর্থাৎ অভিযোগের অন্য আর কি কি কার্যক্রম বাদ বাদ বাকি থাকলো, এটাই হলো অপরাপর ধরন। আচ্ছা, এরপরে আসেন অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যে আদালত একটি রিপোর্ট পেশ করবে। এই সকল কার্যক্রমগুলো হলো 7 ধারায়। তাহলে পাঁচে, চারে হলো ডাক্তারের চিকিৎসা, এই রিপোর্টটা দিয়ে আপনি কি করলেন, পাঁচে মামলা দায়ের করলেন। ছয়ে বলছে কি, ছয়ে বলছে তৃতীয় পক্ষ ব্যক্তি যিনি এদের কারো পক্ষে নয় তিনিও অভিযোগ দায়ের করতে পারবেন। আর সাথে বলছে অভিযোগ দায়ের করলে কখন আপনি কি ব্যবস্থা নেবেন, অভিযোগকারীকে কখন জানাবেন, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট আদালতে পাঠাবেন। এগুলো। আটে আসেন অপরাধের তদন্ত, 90 এবং 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। 9 ধারা বাদ দেন, 10 ধারায় যাব আমরা। 10 ধারায় অপরাধটা আমলযোগ্য হবে এবং আপোষের অযোগ্য হবে, জামিনের অযোগ্য হবে, অর্থাৎ সবগুলো খারাপ, ঠিক মানি লন্ডারিং আইন। আমলযোগ্য, আপোষের অযোগ্য, আর কি জামিনও পাবেন না। 11তে নিরাপত্তা বিধান, এটা একটু দেখতে হবে। এই যে পিটিশন গ্রহণ করে আদালত বিবাদীকে, বিবাদীকে মানে কি, আসামিকে 7 দিনের নোটিশ জারি করবেন এবং 14 দিনের মধ্যে পিটিশনের উপরে একটা আদেশ দিবেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তা দায়ের কল্পে, মনে করেন ওই ব্যক্তি পুলিশ হেফাজতেই আছে, তাকে নির্যাতন করাই হচ্ছে, এই অবস্থায় তার আদালতে তার বিরুদ্ধে একটা রিপোর্ট গেল, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে রক্ষার জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা আদালত গ্রহণ করতে পারবে। রাষ্ট্র এবং যার বিরুদ্ধে নিরাপত্তা চাওয়া হয়েছে সে ওই পক্ষভুক্ত করবে। অর্থাৎ আদালতে গিয়ে তার পরিবার কি আবেদন করছে যে আমার পরিবারের সদস্যকে নিরাপত্তা দেন, তাকে মারধর করা হচ্ছে, বা এরকম যদি আবেদন করে তাহলে আসামিকে 7 দিনের নোটিশ জারি করবে এবং 14 দিনের মধ্যে এটার উপরে একটা তদন্ত করিয়ে আদেশ প্রদান করবে। আর সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকেরও নির্দেশ দিতে পারে, আপনি যা আসামিকে নির্যাতন করছেন আপনাকেও পুলিশ লাইনে বা অন্য কোনো জায়গায় আটকের জন্য, অর্থাৎ জেলখানার বাইরে যে আটক রাখা হয় অন্তরীণ আদেশ কিন্তু দিতে পারবে যে আপনি অমুক এই এতদিন থেকে এতদিন পর্যন্ত এখানে আটক থাকবেন। এটাই হলো 11 ধারা। এরপরে আসেন যুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে অন্য ধরনের অজুহাত গ্রহণযোগ্য। আপনি বলতে পারবেন না যে আমি সিনিয়র অফিসার বলছে দেখে মারধর করছি, বা যুদ্ধের জন্য, যুদ্ধের হুমকি বা যুদ্ধের অবস্থা, দেশের অবস্থা তো ভালো নয়, যুদ্ধ হবে এই জন্য, এগুলা অভিযোগ অজুহাত আনার কোনো সুযোগ নাই। এটা হলো 12 ধারা। 13 ধারায় হলো অপরাধ, অপরাধগুলো যদি কেউ করে, কেউ উদ্যোগ গ্রহণ করে, ষড়যন্ত্র করে, প্ররোচনা করে, সবার অপরাধ হবে 13 ধারায়। আর 15 ধারায় হলো শাস্তি, বিচার হলো 14 ধারায় 180 কার্য দিবসের মধ্যে বিচার, 15 ধারায় শাস্তির ব্যবস্থা। শাস্তিগুলো দেখবেন মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির ব্যবস্থা কিন্তু আছে, অন্যান্য শাস্তি তো আছেই। তাহলে সবগুলো ধারার মধ্যে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্যাতন কাকে বলে, হেফাজত কাকে বলে, এই দুইটা। আর আমার মতে অপরাধ হলো 13 ধারা, 15 ধারায় শাস্তি। আমি কিন্তু এই দুইটা ধারাই পড়ছিলাম, তো স্যার আবার পড়াইছে আমাদেরকে সবগুলোই। এরপরে আসে বাকিগুলা না দেখলেও চলবে ইনশাল্লাহ।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যাব। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 প্রথমে 2 ধারায় দেওয়া আছে সংজ্ঞা অপরাধ কাকে বলে। এই পর্নোগ্রাফির অধীনে যে অপরাধগুলো হয় এগুলোই অপরাধ। 2 এর খ হলো উপযুক্ত ব্যক্তি বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, বাদ দেন, গটা সরাসরি নেন। গয়ে হলো পর্নোগ্রাফি কাকে বলে। পর্নোগ্রাফি বলতে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অঙ্গভঙ্গি, অভিনয়, নগ্ন অর্ধনগ্ন চিত্র, চলচ্চিত্র, অডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য উপায়ে ধারণকৃত প্রদর্শনযোগ্য যে চিত্রগুলা, এগুলাই হলো পর্ণ। আর এগুলোর যখন নেগেটিভ এবং সফট ভার্সন থাকবে সেটাও পর্নোগ্রাফির মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এরপরে সরাসরি চলে যাব 4 ধারা। এটার সঙ্গে গোলমাল করে ফেলেন। 4 ধারায় একটা নিয়ম বলছে, বিধান, অর্থাৎ পর্নোগ্রাফি আপনি কি করতে পারবেন না, নির্মাণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, এগুলো প্রদর্শন, ধারণ, দখল কিছুই করতে পারবেন না। 4 ধারা। 5 ধারায় তদন্ত কে করবে? সাব ইন্সপেক্টর। কত কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করবে? 30 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করবে। আরো 15 কার্য দিবস পরে সময় পাবে। আরো 30 কার্য দিবস আদালতের অনুমোদন সাপেক্ষে পাবে। এরপরে যাব 6 ধারায় তল্লাশি এবং জব্দ। এগুলো সব আমরা জানি। গ্রেপ্তার করার লক্ষ্যে, কোনো অপরাধ নিবারণের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত অফিসার সাব ইন্সপেক্টরের নিচে নন, তিনি কি করতে পারবেন? এখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। দেখেন, অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে অথবা পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধারের ক্ষেত্রে, তাহলে তল্লাশিটা কখন করতে পারবে? সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে বা এই সরঞ্জামটা উদ্ধারের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন পদমর্যাদার কর্মকর্তা তল্লাশি করতে পারবেন। যা যা জব্দ করে পেলেন সবগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। এছাড়াও বৈধ ভিওআইপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বৈধ মোবাইল অপারেটর যারা থাকবে, তাদের যে বিটিআরসি যারা থাকবে, তাদের দৈনন্দিন যে কার্যক্রমের অংশ, এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এরপরে সাথে বিশেষজ্ঞ বলতে কাদেরকে বুঝেছে? সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে কারিগরি বিশেষজ্ঞ, তারা বিশেষজ্ঞ বলে বিবেচিত হবেন। তাদের মতামত আদালতে সাক্ষ্য হিসেবে হুম তাদের মতামতটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এরপরে আসেন 8 ধারায় দণ্ড। 8-এ হলো কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি উৎপাদন করে, চুক্তিপত্র সংগ্রহ করে, কোনো নারী পুরুষকে যদি পর্নোগ্রাফিতে অংশগ্রহণ করতে বাধ্য করে, তাদের জ্ঞাতে অজ্ঞাতে, এই যে কোনো ব্যক্তি আপনাকে চুপ করে আপনার ভিডিও তৈরি করলো, আপনার দণ্ড কত? খুঁজেই পাবেন না। 8-এর 1। তাহলে হতে পারে আপনার জ্ঞাতে, হতে পারে আপনার অজ্ঞাতে কি করা? পর্নোগ্রাফির ভিডিও তৈরি করা। এটাই হলো 8-এর 1 দণ্ড। এরপরে আসেন 8-এর 2-এ 3টা কথা বলা আছে। কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা হানি করা, অথবা তাকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করা, অথবা টাকা আদায়ের চেষ্টা করা। এগুলো করলে কত? 8-এর 2-এ সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবে। 8-এর 3 বলছে ইন্টারনেট ওয়েবসাইটের মাধ্যমে যদি পর্নোগ্রাফি আপনি সরবরাহ করেন, ছড়িয়ে দেন, তাহলে 8-এর 3-এ দণ্ড। 8-এর 4-এ আসেন পর্নোগ্রাফি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করলেন, তাহলে 8-এর 4-এ দণ্ড। এরপরে আসেন 8-এর 5-এ অনেকগুলো কথা বলা আছে, এইটাই কিন্তু কালকে জরি না, খুঁজে পাই নাই। 8-এর 5-এ পর্নোগ্রাফি বিক্রয়, বিতরণ, ভাড়া, প্রদর্শন, অর্থাৎ 4-এর যে কথাগুলা করতে পারবেন না, যদি এগুলা করেন তাহলে 8-এর 5-এ আপনার দণ্ড। আরো আছে পর্নোগ্রাফির প্রাপ্তি স্থান সম্পর্কে, কোথায় পাওয়া যায়? আপনি বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছেন মাইকে, অমুক দোকানে যোগাযোগ করেন, এগুলো পাওয়া যায়। তাহলে প্রাপ্তি স্থান সম্পর্কে যদি বিজ্ঞাপন দেয় তাহলেও 5 ধারায় দণ্ডিত হবে, অথবা অপরাধের উদ্যোগ গ্রহণ করে তবুও 5 ধারায় দণ্ডিত হবে। যদি এরকম প্রশ্ন দেয় যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 4 ধারার লঙ্ঘন, 4 ধারার বিধান লঙ্ঘন করার দরুন কত ধারায় দণ্ডিত হবে? 5 ধারায় দণ্ডিত হবে। এরপর আসেন 7-এ বলছে, 6-এ বলছে শিশুকে যদি আপনি উৎপাদন, বিতরণ, মুদ্রণের কাজে শিশুকেই লাগাইয়া যদি বিক্রয়, সরবরাহ করেন, তাহলে সেই ব্যক্তি 6 ধারা মোতাবেক 10 বছর পর্যন্ত দণ্ড, 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর 7-এ বলছে সকল অপরাধের সহায়তা। 8-এ বলছে 8 ধারাই তো গেল। 9 ধারা হলো প্রমাণ অপ্রয়োজনীয়, দুঃখিত, অপ্রযোজ্যতা। দেখেন কালকের এমসিকিউর ভুল এখন বেরোচ্ছে। তাহলে কতিপয় ক্ষেত্রে এই আইনের অপ্রযোজ্যতা, কখন কখন আইনটা প্রয়োগযোগ্য হবে না, যদি সেটা কি হয়, ধর্মীয় উদ্দেশ্যে সংরক্ষণ হয়, ব্যবহার হয়, তাহলে প্রযোজ্য হবে না। আর 10-এ বলছে অপরাধের আমলযোগ্যতা। 12-তে আপিল করতে পারবে সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইব্যুনালে, এখতিয়ারাধীন আদালতে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। আর 13-তে বলছে মিথ্যা মামলা। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 সালের 49 নম্বর আইন। পিতামাতার প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, পিতা ভরণ পোষণ, মাতা সন্তান। পিতা মানে সন্তানের জনক, ভরণ পোষণ মানে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, সঙ্গ প্রদান, এগুলো ভরণ পোষণের অন্তর্ভুক্ত হবে। মাতা মানে সন্তানের যিনি জননী, আর সন্তান মানে সক্ষম এবং সামর্থ্যবান পুত্র বা কন্যা যে পিতার ঔরসে মাতার গর্ভে জন্মগ্রহণ করে, তিনি হলেন সন্তান। 3 ধারায় পিতামাতার ভরণ পোষণ কাকে বলে, মানে কাকে বলে বলতে কি কি কার্যক্রমগুলো পিতামাতার ভরণ পোষণের অন্তর্ভুক্ত হবে। যদি এরকম আসে
আসে প্রশ্ন, তাহলে আপনি এই যে 2-এর খ পাশাপাশি 3 ধারা দুইটাই আমরা ব্যবহার করব, 2-এর খ প্লাস 3। এরপর আসেন পিতামাতা না থাকলে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। 5-এ যদি না করেন তাহলে দণ্ড। 6 অপরাধের আমলযোগ্যতা। 7টা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য হবে। আর 8-এ হলো অপরাধের আপোষ নিষ্পত্তি। প্রকাশ্য জুয়া আইন 1867। 1867 সালে 2 নম্বর আইন জুয়া আইন, তাই না? তাহলে 1867 সালে 2 নম্বর আইন। এবার আসেন ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে খেলা, আমরা বলি না ক্রীড়া। ক্রীড়া শব্দটার অর্থ কিন্তু খেলা, কিন্তু যতবার আপনি জুয়া আইনে ক্রীড়া পাবেন তাহলে বুঝবেন যে জুয়া খেলাকে বোঝানো হয়েছে বা বাজি ধরাকে বোঝানো হয়েছে। কেবলমাত্র ঘোড়ার উপরে বাজি ধরা জুয়া খেলা বলে গণ্য হবে না। কারণ কি? ঘোড়া দৌড় একটা ঐতিহ্যবাহী খেলা। এটার উপরে যদি কোনো ব্যক্তি বাজি ধরে, ওই সামাজিক সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে এগুলোর উপর ভিত্তি করে এটা আবার জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু ওই রকম ঘোড়া দৌড়ের দিনে যদি অন্য কোনো খেলা খেলা বসে যেটার উপরে বাজি হয়, বা যে জায়গাটা নির্ধারণ করে রাখছে সরকার ঘোড়া দৌড়ের জন্য, সেখানে যদি অন্য কোনো কম্পিটিশন হয় তাহলে আবার সেটা কি হবে? সেটা আবার কিন্তু জুয়া খেলা বলে বিবেচিত হবে। তাহলে দেখেন এগুলোই বলছে। আর লাইসেন্স যুক্ত বুক মেকার হলো আইনসম্মত বাজির প্রতিষ্ঠান, আইনানুগভাবে যাদের লাইসেন্স আছে। এই যে দেখেন বড় বড় রেস গুলো হয়, ম্যারাথন খেলা হয়, দৌড় প্রতিযোগিতা হয়, এগুলো কিন্তু লাইসেন্স যুক্ত খেলা। বা গাড়ির যে রেস হয় এগুলো আবার জুয়া খেলার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপরে আসেন জুয়া খেলার সামগ্রী বা ক্রীড়া সামগ্রী বলতে কি বোঝে। ওই যে সকল জিনিসপত্র ক্রীড়া সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র লটারি বাদে। লটারি বাদে আইন অনুযায়ী যে লটারিটা হয় সেই লটারিটা কিন্তু ভিন্ন আবার, ঠিক আছে? লটারির আবার কিছু কিছু ক্ষেত্রে অনুমোদন আছে। এই যে দেখেন এখানে বলা আছে তাহলে দেখেন এখানে কি বলছে, আইন অনুযায়ী যদি লটারি হয়, বা এই যে বঙ্গীয় প্রমোদ কর আইনের 14 ধারা অনুযায়ী যদি টোটালাইজের দ্বারা লটারি অন্তর্ভুক্ত নয়, তাহলে লটারির বিষয়টা যদি আপনার আইনানুগ হয় বা আপনার অনুমোদন থাকে, সেই ক্ষেত্রে লটারি আপনার জুয়া খেলার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া কিন্তু বাদ বাকি সকল খেলা অন্তর্ভুক্ত হবে। আর এগুলোই হলো ক্রীড়া সামগ্রী, যেটা দিয়ে আপনি খেলেন। হাতিয়ার সকল কিছু কি হবে? ক্রীড়া সামগ্রী। তাস পাশা, ওই যে আমরা ইয়াতে দেখি যে কত ধারায় আছে, 6 ধারায় যে আমরা পাই, তাস পাশা টেবিল কাপড় বোর্ড বা অন্যান্য জুয়া সামগ্রী, এগুলো সব কি হবে? জুয়া খেলার সামগ্রী বা ক্রীড়া সামগ্রী বলে গণ্য হবে। এবার আসেন সাধারণ ক্রীড়া ভবন কাকে বলে। সাধারণ ক্রীড়া ভবন মানে যেখানে যে ঘর কক্ষ তাঁবু যেটাই বলেন না কেন, যেখানে জুয়া খেলা অনুষ্ঠিত হয় সেটাই হলো সাধারণ ক্রীড়া ভবন। তাহলে কতগুলো সংজ্ঞা বললাম। ক্রীড়া কাকে বলে, ক্রীড়া সামগ্রী কাকে বলে, কোনটা কোনটা জুয়ার অন্তর্ভুক্ত হবে, কোনটা জুয়ার অন্তর্ভুক্ত হবে না, সাধারণ ক্রীড়া ভবন বলতে কি বোঝায়। এরপরে 3 ধারায় সরাসরি হলো রক্ষণাবেক্ষণকারী, বাড়ি ভাড়া দেওয়া, এই সকল ব্যক্তির দণ্ড হলো 3 ধারায়। তারা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে 200 টাকা 3 মাস পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে আপনি যদি বাড়ি ভাড়া দেন অথবা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হয়ে আপনি বলেন যে ঠিক আছে তাহলে এই বাড়িটা তোমাকে দিলাম, তুমি এই বাড়িতে এখন জুয়া খেলো বা কি করো, এরকম যদি আপনি দেন, বাড়ি ভাড়া দেন, টাকা বিনিয়োগ করেন, এখানে আপনি কি দিলেন? অর্থ দিলেন, বা অন্য কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করলে সকল দণ্ড চলে যাবে কিন্তু 3 ধারায়। আর যদি সাধারণ ক্রীড়া ভবনে উপস্থিত থাকে, জুয়া খেলার স্থলে উপস্থিত থাকলে দণ্ড 4 ধারা। 5 ধারায় প্রবেশ এবং তল্লাশি চালানোর দণ্ড পুলিশ অফিসার পারবে, ম্যাজিস্ট্রেট পারবে, পুলিশ সুপারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি পারবে। দিনে বা রাতে যে কোনো সময় প্রবেশ করতে পারবে। এই জায়গায় প্রবেশ করিয়া কি করতে পারবে? সকল ব্যক্তিকে যদি দেখে আসলেও তারা জুয়া খেলা করতেছে তাহলে সেখানে তাদেরকে আটক করতে পারবে, সরঞ্জাম জব্দ করতে পারবে। মোট কথা পুলিশ অফিসার ওখানে প্রবেশ করার পর সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ওই যে আমরা তল্লাশিকালে যা যা করি, কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশিও করা যাবে, জুয়া খেলার সামগ্রী আটক করা যাবে। এরপর আসেন যে জায়গাটাতে আপনি এগুলো পেলেন সেই জায়গাটা জুয়ার আখড়া বলে বিবেচিত হবে, এটা একটা আলাদা নাম আর কি। সন্দেহজনক গৃহে যদি তাসপাশা পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, তাহলে সেটা জুয়ার আখড়া বলে বিবেচিত হবে। আর আপনি এই যে জুয়ার সরঞ্জামগুলো পেলেন, সংশ্লিষ্ট ব্যক্তি যারা যারা উপস্থিত থাকলো তাদেরকে সচক্ষে খেলতে দেখলেন না, কিন্তু তারপরেও তারা ওখানে কেন ছিল? তারপরেও এগুলোই প্রমাণ করবে যে, এই সামগ্রীগুলোই প্রমাণ করবে যে তারা জুয়া খেলার উদ্দেশ্যে
উদ্দেশ্যেই ওখানে উপস্থিত ছিল, অবস্থান করেছিল। তাহলে কোনো ব্যক্তিকে 4 ধারার অধীনে দণ্ড দিতে গেলে 6 ধারার বিধান অনুযায়ী তাকে আপনি ওখানে উপস্থিত থাকলো সে কেন, নিশ্চয়ই সে জুয়া খেলার জন্য ওখানে উপস্থিত ছিল, এই মর্মে তাকে গ্রেপ্তার করিয়া 4 ধারায় দণ্ডিত করতে পারবেন। তাহলে বুঝতে পারছি ঘটনাটা। তাহলে কোনো ব্যক্তি জুয়া খেলার জন্য আপনার প্রমাণ করার দরকার নাই যে সে সরাসরি ওখানে খেলতেছিল। তাহলে কি প্রমাণ করতে পারলেই হবে যে সে সেখানে উপস্থিত ছিল। কি কিছু বলবে? কেমন এখন শরীরটা বাবা? আচ্ছা, কোনো মনে হচ্ছে। হাত চলেও যাব, বাচ্চাও অসুস্থ হয়ে গেছে, কি বিপদ দেখেন। আচ্ছা, এরপরে আসেন 7 ধারা মিথ্যা মামলা, মিথ্যা নাম ঠিকানা দেওয়ার দণ্ড, যে ব্যক্তিদেরকে ওইখানে আটক করা হলো। আসতেছি আসতেছি। আচ্ছা, তাহলে মিথ্যা নাম ঠিকানা যদি দেয় সেই ব্যক্তিদের দণ্ডের ব্যবস্থা হলো 7 ধারা। 8 ধারায় ক্রীড়া সামগ্রীগুলো জব্দ করা যাবে, বাজেয়াপ্তকরণ করা যাবে, ক্রীড়া সামগ্রী বিনষ্ট করা যাবে, প্রয়োজনে যে ব্যক্তি পাওনাদার আছে সংশ্লিষ্ট ব্যক্তি তাকে পরিশোধ করা যাবে। 9 ধারায় প্রমাণ অপ্রয়োজনীয়। 11 ধারায় হলো প্রকাশ্য স্থানে পশু পক্ষীকে লড়াইয়ে নিযুক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধারা। আগে আমরা যখন জুয়া আইনের কিচ্ছু পড়তাম না, তখন শুধু 11 ধারাটা পড়তাম, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারা। এরপরে আসেন দৈহিক কসরতের খেলা। এই যে আপনি যে ইয়েগুলো দেখেন, সার্কাস গুলো দেখেন, কোনো ব্যক্তি যদি দৈহিক কসরত করে খেলা দেখায় সেটা আবার প্রযোজ্য হবে, বা তিনি এটা খেলা দেখাতে পারবেন। আর 13 ধারায় বলা আছে, 12 ধারাটা বাদ দিলে দেন, 13 ধারায় হলো বর্ধিত দণ্ড। এটা কিন্তু বারবার প্রশ্ন করি, এমসিকিউ দিছিলাম আপনাদেরকে। কোনো ব্যক্তি একই অপরাধ 2 বার করলে পরের বার করলে দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে, এটা একটা এমসিকিউ। টাকার পরিমাণটা একটা এমসিকিউ, 600 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে, তবে 600 টাকার বেশি জরিমানা দণ্ডে দণ্ডিত করা যাবে না। আর হলো 1 বছরের বেশি, 1 বছরের বেশি আপনি তাকে দণ্ডিত করতে পারবেন না। তাহলে জুয়া আইনের শাস্তির বিধানগুলো কত দেখেন, এই 3 মাস 200 টাকা, 1 মাস 100 টাকা, এরকম। তাহলে আপনি যদি দ্বিগুণ দণ্ড দিতে চান, 1 বছরের বেশি পারবেন না দণ্ডটা দিতে। তাহলে যেখানে মূল দণ্ডই কম, সেখানে যখন বর্ধিত দণ্ড আরোপ করা হবে, বর্ধিত দণ্ডটাও কমই হবে, তাই না? এইটাই হলো 13 ধারার বিধান। আচ্ছা, এরপরে বিশেষ ক্ষমতা আইন 1974, আমরা 5 মিনিটে একটু খালি দেখবো। বিশেষ ক্ষমতা আইন, কালোবাজারে কেনা বেচা বলা আছে 2 এর ক। বিশেষ ক্ষমতা আইন কত সালের আইন? 1974 সালের আইন। তাহলে 2 এর কয়ে হলো কালোবাজারে কেনা বেচা। এরপরে হলো মজুদদারি, আপনি মজুদ করে রাখলেন, গুদাম ঘর ভর্তি করে রাখলেন, যে যখন দাম হবে তখন বিক্রি করবেন। তাহলে মজুদদারি কত? 2 এর উ, ক উ, এভাবে পড়বো। কালোবাজারে কেনা বেচা 2 এর ক, মজুদদারি 2 এর উ। আর ক্ষতিকারক কার্য কোনগুলা? দেশের উপরে যেগুলো হুমকি, সেগুলো হলো ক্ষতিকারক কার্য। কত ধারা? 2 এর চ। ক্ষতিকারক কার্য বলতে এমন কাজ যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব, শান্তি শৃঙ্খলা নষ্ট করে, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বর্ধন করে, শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বর্ধন করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, জনমনে ভীতি সৃষ্টি করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবার ক্ষতি সাধন করে। তাহলে কোনো ব্যক্তি জনসাধারণ মনে ভীতি বা ত্রাসের সৃষ্টি করলে তাকে আপনি ক্ষতি, এই যে এই আইনের অধীনেও তাকে দণ্ডিত করতে পারবেন। তাহলে দেখেন লেখা আছে, জনসাধারণের মনে ভীতি বা সন্ত্রাসের সৃষ্টি করে বা এই করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কাজগুলো কি হবে? ক্ষতিকারক কার্য। তাহলে সংজ্ঞা কত? 2 এর চ। দণ্ড আমরা গিয়ে পাবো, ক্ষতিকারক কাজের দণ্ড পাবো 16 ধারায়। ক্ষতিকারক কার্য নিষিদ্ধ হলো 16 এক, দণ্ড হলো 16 2। তাহলে চয় হলো ক্ষতিকারক কার্য, দণ্ড কততে? 16-তে। 3 ধারায় হলো আটক আদেশের ক্ষমতা, 3 ধারা আমরা নিইনি, যাই হোক। এরপরে আসেন সরাসরি আমরা চলে গেছি কত ধারায়? অন্তর্ঘাতী কার্যসমূহ কাকে বলে? 15 ধারায়। তাহলে সংজ্ঞা একটা ক্ষতিকারক কার্য, সেটা 2 এর চয়ের ভিতরে। আরেকটা সংজ্ঞা অন্তর্ঘাতী কার্য কোনগুলো, সেটা আবার কোথায়? 15 ধারা, আলাদা বড় ধারা। তাহলে অন্তর্ঘাতী কার্য বলতে, যদি আপনি সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করেন, সরকারি সম্পত্তির, অথবা এর কার্যক্ষমতা কমিয়ে ফেলেন বা কার্যক্ষমতা হ্রাস করেন, তাহলে এটা অন্তর্ঘাতী কার্য বলে বিবেচিত হবে। তাহলে কি কি? ভবন, যন্ত্রপাতি, কলকব্জা, এগুলো কি করা? এগুলো আপনি কি করা? জাতীয়করণকৃত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করা অথবা এর কার্যক্ষমতা কমিয়ে ফেলা।
যে কাজে লাগতো, ধরেন একটা গাড়ি সে কি 50 জন লোক নিতে পারতো, সে এখন 10 জন লোক নিতে পারে। এই যে আপনি কার্যক্ষমতা কমিয়ে ফেললেন, এটাও কি হবে? অন্তর্ঘাতী কার্য বলে গণ্য হবে। এরপরে দেখেন, রেলপথ শূন্যে ঝুলন্ত রজ্জুপথ, রাস্তা, খাল, সেতু, কালভার্ট, পুল, বিমানবন্দর, টেলিগ্রাফ, পোস্ট, টেলিভিশন, এগুলো অর্থাৎ আমরা পড়ি না সরকারি সম্পত্তির ক্ষতি, এগুলো সব ক্ষতি সাধন করা। এরপরে আসেন, রেলওয়ে, নৌযান, বিমান, পথের রোলিং স্টক, এগুলো নষ্ট করে ফেলা, নিষ্কাশন কাজে বাধা সৃষ্টি করা, এলাকা নষ্ট করে ফেলা, অথবা অন্য কোনো ভবন বা অন্য কোনো সম্পত্তির ক্ষতি সাধন করা। এই দেখেন, পাটজাত দ্রব্য, পাটের গুদাম, পাটের কল, পাটের গাইড বাঁধার কল, এগুলোর ক্ষতি সাধন, ধ্বংস সাধন, অথবা অন্য কোনো নিষিদ্ধ বা সংরক্ষিত স্থানের ক্ষতি সাধন করলেও সেটা অন্তর্ঘাতী কার্য বলে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড হবে 15-3। তাহলে 15-2 কি? 15-2 বলছে কাজ যদি নাও করেন তাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনার উচিত ছিল এই কাজগুলো করা, দায়িত্ব ছিল এটা আটকানো, আপনি না আটকালেন, আপনিও ক্ষতিকারক কাজে সামিল হয়ে যাবেন, অন্তর্ঘাতী কাজে সামিল হয়ে যাবেন। এটাই হলো 15-1-2। আর 15-3 সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড, 16তে ক্ষতিকারক কাজের দণ্ড, 16-2। এরপরে সরাসরি আমরা চলে গেছি 22-23-24, একটু নিতে পারেন। সংরক্ষিত স্থান সমূহ কোনটা? সংরক্ষিত এলাকা যেখানে প্রবেশ করতে পারবে না, এগুলো হলো সংরক্ষিত স্থান। রিডিং করে ফেলতে পারেন। এরপর আসেন 24 ধারার, সময় নেই যদিও। সান্ধ্য আইন কাকে বলে, এটার উপরে প্রশ্ন দিছিলাম, এটা কিন্তু আসে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক নিয়ন্ত্রণ সাপেক্ষে কোনো কর্মকর্তা নির্দেশ দিতে পারেন যে সুনির্দিষ্ট সময় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেউ বাইরে আসতে পারবে না, এটাকেই সান্ধ্য আইন বলে, বিশেষ ক্ষমতা আইনের 24 ধারা। এবার আসেন, এই যে সান্ধ্য আইনটা জারি করা হলো, আপনি যদি প্রয়োজন হয় আপনি বের হবেন না, তখন আপনার অনুমোদন লাগবে, বেরোনো কিন্তু যাবে, তবে সেটা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। যদি আপনি না মানেন, দণ্ড 24-2, 25 ধারায় সরাসরি কালোবাজারি মজুতদারি করার দণ্ড, 25-এর কয়েন, মুদ্রা নোট, কারেন্সি নোট, এগুলো জালকরণের দণ্ড। অর্থাৎ পেনাল কোডে 230-এর যে অংশটা সেটা এদিকে চলে আসছে। 25-এর ক ধারায় দণ্ডিত করা যায়। 25-এর খ চোরা চালানের দণ্ড, আপনি সোনা দানা এই সেই বিদেশ থেকে নিয়ে আসলেন, অথবা নিষিদ্ধ দ্রব্য নিয়ে আসলেন, ড্রাগস নিয়ে আসলেন, সেগুলোর আবার আলাদা দণ্ড। ঠিক আছে, তাহলে 25-এর ক্ষয়ে হলো মোট কথা চোরা চালানের দণ্ড। 25-এর গয়ে হলো খাদ্যে ভেজাল, পানীয়তে ভেজাল, অথবা ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত করা, বিক্রি করা। এই সমস্ত পেনাল কোডে 272 থেকে 276 পর্যন্ত যে দণ্ডগুলো, সেগুলো দেখবেন 25-এর গয়ের ক, খ, গ, ঘ, ঙ, এগুলো কভার করে ফেলছে। এখান থেকে আমরা ওই দণ্ডগুলো দেব 25-এর গ। এরপরে আসেন 25-এর গয়ের আবার 1-2 পড়তে হবে। 1-এর অংশটা হলো এই দণ্ড, 2-এর অংশটা হলো প্রসাধনী সামগ্রী, মাথার তেল, গোসলের সাবান, এগুলোতে যদি ভেজাল মেশান অথবা ভেজাল মিশিয়ে বিক্রি করেন, কোনো ব্যক্তির ক্ষতি সাধন হয়, তাহলে 25-এর গয়ের 2-এ দণ্ড। এরপর আসেন 25-এর ঘ, সকল অপরাধের চেষ্টার দণ্ড, ওতে কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ। 30 ধারাটাতে আপিলের বিধান বলা আছে। 34 ধারা মৃত্যু দণ্ড কার্যকরীকরণ, কি কিভাবে কার্যকরীকরণ করা যাবে? ফাঁসিতে ঝুলিয়েও করা যাবে, গুলি করেও কার্যকর করা যাবে। এরপরে মাদক দ্রব্য, অনেক বড় আইন তো, মাদক দ্রব্য, মানব পাচার, এগুলো অনেক সময় লাগবে। ছোট আইন দেখি কিছু পাই কিনা। বাল্য বিবাহটা শেষ করি, দাঁড়ান। বাল্য বিবাহ তো ছোট। যৌতুক নিরোধ আইন, যৌতুক নিরোধ আইনটা এমনি বলি, যৌতুক নিরোধ আইনের 3 ধারাই হলো সকল অপরাধের দণ্ড। মোবাইলটা সাইলেন্ট করবো, এটাও ভুলে গেছি। যৌতুক নিরোধ আইন, যৌতুক নিরোধ আইনে শুধু পড়বেন 3 ধারা। যৌতুকের পক্ষটা পড়তে পারেন, কয়ে পক্ষ, ক্ষয়ে যৌতুক, এই হলো সংজ্ঞা। 2 ধারায় যে সংজ্ঞাগুলো আছে, এরপরে হলো যৌতুকের 3 ধারায় হলো সকল যৌতুক দাবি করিবার দণ্ড 3 ধারায়। 3-4 ধারায় হলো বাকি সব দণ্ড 4 ধারায়। গ্রহণ প্রদান চুক্তি করলে 4 ধারায় দণ্ডিত হবে। আর 5 ধারায় যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন বলে গণ্য হবে। 6 ধারায় মিথ্যা মামলা। আর দণ্ডগুলো খেয়াল করবেন, অনন্য অনুরোধ এভাবে পড়ার দরকার নেই। সর্বোচ্চ দণ্ডটা আমরা পড়বো 5 বছর 50,000 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। এই কথাগুলো আপনি পাবেন। আর মিথ্যা মামলার ক্ষেত্রেও একই দণ্ডের ব্যবস্থা। অর্থাৎ যৌতুক নিরোধ আইনে সকল দণ্ড ওইরকম, 5 বছর 50,000 টাকা পর্যন্ত দণ্ডে দণ্ডিত করা যাবে। আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে, ছোট কিছু আছে কিনা। বাল্য বিবাহ নিরোধ আইনটা একটু দেখে ফেলি। বাল্য বিবাহ নিরোধ আইন গুরুত্বপূর্ণ আইনের মধ্যে এটাও একটা আইন পড়ে, বাল্য বিবাহ নিরোধ আইন। তাহলে সর্বপ্রথমে সংজ্ঞাগুলো দেয়া আছে, আপনি বাল্য বিবাহ নিরোধ আইনে অপ্রাপ্তবয়স্ক, অভিভাবক, প্রাপ্তবয়স্ক, তো একটু দেখে।
আচ্ছা, প্রথমে বলা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক অভিভাবক, প্রাপ্তবয়স্ক বাল্যবিবাহ, এই চারটা সংজ্ঞা। এখানে কিন্তু 1 2 3 নাই, দুইয়ের আবার 1 2 3 4, মানে ক খ গ নাই, 1 2 3 4, দুইয়ের 1 2 3 4। তাহলে এগুলো আমরা পারি। অপ্রাপ্তবয়স্ক বিয়ের ক্ষেত্রে 21 বছর পূর্ণ করে নাই এমন ছেলে আর 18 বছর পূর্ণ করে নাই এমন মেয়ে বা নারী, যারা তারা অপ্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হবে। অভিভাবক তো আমরা জানি পিতামাতা হতে পারে বা অন্য কেউ হতে পারে। প্রাপ্তবয়স্ক যাদের বয়স এটা পূর্ণ হয়েছে 21 18 পূর্ণ হয়ে গেলে তারা প্রাপ্তবয়স্ক। আর চারে বলছে বাল্যবিবাহ কাকে বলে, যে বিয়ের এক পক্ষ অথবা দুই পক্ষই বাল্য, সেটাই হলো বাল্যবিবাহ। 3 ধারায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন, বড় বড় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠিত হবে। বাল্যবিবাহ বন্ধের কারা কারা কি কি বন্ধ করতে পারবে, তাহলে কে কে বন্ধ করতে পারবে এটা একটু জানার বিষয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, তারা কি করবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধ করার জন্য নির্দেশ দিতে পারবে। 4 ধারা, 5 ধারায় নিষেধাজ্ঞা আরোপ এবং এই নিষেধাজ্ঞা ভঙ্গের দণ্ড। 5 ধারায় তাহলে নিষেধাজ্ঞা আরোপও করতে পারবে, যদি ভঙ্গ করে দণ্ডও দিতে পারবে, আবার নিষেধাজ্ঞাটা তুলেও নিতে পারবে। সকল কার্যক্রমগুলো 5 ধারায়। অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ কে করতে পারবে, আদালত কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যে কোনো একটা বিয়ে অত্যাসন্ন এখনই হবে, এই বিয়েটা বন্ধ করার নির্দেশ দিতে পারে। 6 মিথ্যা মামলা, 7 বাল্যবিবাহ, এইটা ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7 ধারাটা বাল্যবিবাহ করলে দণ্ড। তাহলে বাল্যবিবাহ করলে কোনো ব্যক্তি যদি বাল্যবিবাহ করে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বাল্যবিবাহ করলে তারা 7-এর 1-এ দণ্ডিত হবেন। এটা আবার কেমন কথা, প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিয়ে করে, তাহলে প্রাপ্তবয়স্ক যাকে বিয়ে করছে সে যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে প্রাপ্তবয়স্ককে দণ্ডিত করবেন 7-এর 1। আর অপ্রাপ্তবয়স্ক সেও তো বিয়ে করলো, তাকে দণ্ড দিবেন 7-এর 2, 1 মাসের আটক আদেশ, 50,000 টাকা পর্যন্ত জরিমানা দণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। হ্যাঁ, তবে 8 ধারায় যদি তার পিতামাতা দণ্ডিত হয় তাহলে তাকে আর আপনি দণ্ড দিতে পারবেন না। 7-এর 2, 7-এর 3-এ বলছে শিশু আইন, শিশুদের বিচারের ক্ষেত্রে শিশু আইনের বিধানগুলো প্রযোজ্য হবে। 8-এ পিতামাতা সহ অন্যান্য সকল ব্যক্তির দণ্ড। 9-এ যে ব্যক্তিদের তেরি। শুধু শুধু মোবাইলটা বাজে, কোনো মেসেজও নেই, কিছু নেই, নোটিফিকেশন শুধু বাজে। আচ্ছা, তাহলে আসেন 8-এ বাল্য বিবাহ, পিতামাতা সহ অন্যান্য ব্যক্তির বাল্য বিবাহ করার, তারা যে বাল্য বিবাহ করাইলো তাদের দণ্ড হলো 8 ধারা অভিভাবক পিতামাতা। এরপরে 9 ধারায় হলো ম্যারেজ রেজিস্টার, বিবাহ সম্পাদন না, দুঃখিত, যিনি বিবাহ সম্পাদন করলেন পরিচালনা করলেন। তাহলে দেখেন পিতামাতা ছাড়াও কিছু দেওয়ানি দরবারি লোক থাকে না, যে আমি এই বিয়ের দায়িত্ব নিচ্ছি, আমি বিয়ে করাবো। তাহলে যে ব্যক্তি সম্পাদন বা পরিচালনা করলেন তার দণ্ড 9 ধারায়। পিতামাতা অভিভাবকের দণ্ড 8-এ, সম্পাদনকারীর দণ্ড 9-এ। 10-এ হলো কোনো ব্যক্তি যদি নিজে উদ্যোগী হয় যে না আমি এরপর থেকে আমাকে আর দণ্ড দিয়েন না, তিনি ধরা পড়ছেন, ধরা পড়ার পরে তিনি বাল্যবিবাহ করাচ্ছিলেন, তিনি যদি আদালতের নিকটে তিনি মুচলেখা দেয় বা তিনি যদি আদালতকে বলে যে আমি আর বাল্যবিবাহ পরে করাবো না, বরং নিজেই আরো বাল্যবিবাহ বন্ধ করব, তাহলে ওই ব্যক্তিকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। এটা হলো 10। স্ব উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ করিবে শর্তে যদি মুচলেখা সম্পাদন করে, 10। এবার আসেন 11 ধারা। তাহলে ম্যারেজ রেজিস্টার যে থাকলো তার কি কি করা যাবে, 11 ধারায় সেই ব্যক্তির দণ্ড, পাশাপাশি তার লাইসেন্সও বাতিল করে দেয়া যাবে যিনি বিবাহ নিবন্ধক থাকলেন, অর্থাৎ কে, কাজী। 12 ধারা বয়স প্রমাণের দলিলগুলা কি কি হবে, 6টা দলিল আছে। কি কি, আমি এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিছি আপনাদেরকে। তাহলে প্রথমে আপনি চিন্তা করবেন একটা লোক জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করলে কি তার বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন সনদ। এরপরে আসেন সে স্কুলে গেল, তাহলে প্রাইমারি স্কুলে গেল, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, বড় হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট, আর একটু বড় হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপরে কি, জাতীয় পরিচয়পত্র হলো, বিদেশে গেল পাসপোর্ট হলো। তাহলে কি কি দেখেন, জন্ম নিবন্ধন, 3টা স্কুলের সার্টিফিকেট, এরপরে জাতীয় পরিচয়পত্র হলো, এরপরে বিদেশে চলে গেল পাসপোর্ট। এই 6টা হলো বয়স প্রমাণের দলিল। 12 ধারা অলরেডি আসছে। 13 ধারায় ক্ষতিপূরণ আদায় করতে পারবে, ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দিতে পারবে। কাকে ক্ষতিপূরণ দিবে, অপ্রাপ্তবয়স্ক যে পক্ষটা তাদেরকে ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। আর যদি দুইটাই অপ্রাপ্তবয়স্ক হয় তখন কি করবে, টাকা সরকারি কোষাগারে জমা হবে। 17-তে বাল্য বিবাহে আপোষ নাই, বাদ বাকিগুলো কিন্তু আমলযোগ্য, জামিনযোগ্য, শুধু আপোষের অযোগ্য। এরপরে আসেন 15 বিচারের পদ্ধতি। 16-তে সরজমিনে তদন্ত করতে পারবে, 30 কার্য দিবস, 15 কার্য দিবস। কে কে তদন্ত করতে পারবে, ওই যে বড় বড় কর্মকর্তারা তারাও তদন্ত করতে পারবে, আদালত সরজমিনে তদন্ত করতে পারবে, অথবা কোনো স্থানীয় প্রতিনিধি, সরকারের প্রতিনিধিকেও তদন্তের দায়িত্ব দিতে পারবে। এরপরে আসেন মোবাইল কোর্টের অধীনেও বাল্যবিবাহ বিচার করা যাবে, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত গিয়েও কিন্তু কি করতে পারবে, মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মোবাইল কোর্টে বিচার করা যায়, যায় না? কত ধারায় বলেন তো?
57 ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার করা যায়, একইভাবে সড়ক পরিবহনের 115 ধারাতেও এরকম একটা বিধান আছে। আচ্ছা, এরপর আসেন অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কতদিনের মধ্যে অপরাধ সংগঠন হলে আমলে নিতে পারবে। অপরাধ সংগঠিত হওয়ার 2 বছরের মধ্যে, যদি অপরাধ সংগঠিত হওয়ার 2 বছরের মধ্যে গিয়ে যদি কেউ অভিযোগ করে, তাহলেও আদালত কি করবে, অপরাধ আমলে নিবে। 19-এ বলছে বিশেষ বিধান, এতক্ষণ পর্যন্ত গান গেয়ে 19-এ গিয়ে কি বলছে জানেন, বলছে যদি কোনো সর্বোত্তম স্বার্থে বাল্যবিবাহ হয়, অর্থাৎ শিশুরা ধরেন বাঁচবেই না এমন পরিস্থিতি তৈরি হলো, তারা আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করলো, এই ক্ষেত্রে ইসলামী শরীয়ত মোতাবেক অথবা আদালতের আদেশ সাপেক্ষে যদি তাদের বিবাহ সম্পন্ন হয়, তবে সেটা অপরাধ বলিয়া গণ্য হইবে না। এই ব্যক্তিদের সর্বোত্তম স্বার্থে, অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ মোতাবেক পিতামাতা এবং অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শরীয়ত মোতাবেক বিয়ে হলে সেটা বাল্যবিবাহ বলে গণ্য হবে না। বিশেষ বিধান 19 ধারাটা গুরুত্বপূর্ণ। বিস্ফোরক উপাদানাবলী আইন 1908, বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা দেয়া আছে। বিস্ফোরক দ্রব্য বলতে বিস্ফোরক দ্রব্য তৈরি করতে যে সকল জিনিস প্রয়োজন হয় সকল কিছু বিস্ফোরক দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমরা সন্ত্রাস বিরোধী আইন থেকে বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞাটা পড়বো, কততে আছে, 2-13-তে আছে। ওখানে কি আছে, গান পাউডার, নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট ইত্যাদি সকল ধরনের যেগুলো বিস্ফোরণ ঘটায়, লাল আগুন নীল আগুন তৈরি হয়, ফুসে ওঠা, আরো কি কি যেন অনেকগুলো কথা বলা আছে, এই মুহূর্তে আমার মনে নাই। তো ওখান থেকে আপনারা সংজ্ঞাটা পড়ে নিবেন। কি পড়বেন, সন্ত্রাস বিরোধী আইনের 2-13 ধারাটা পড়বেন। এখানে বলা আছে বিস্ফোরক দ্রব্য কাকে বলে, আর সঙ্গে বিস্ফোরক উপাদানাবলী আইনের 4 ধারা দিতে পারেন। বিস্ফোরক উপাদানাবলী 1908-এর 2 ধারা দিতে পারবেন। আবার বিস্ফোরক দ্রব্যাদি আইনেরও 4 ধারা ব্যবহার করা যাবে। কয় জায়গায় সংজ্ঞা আছে বিস্ফোরকের, 3 জায়গায় সংজ্ঞা আছে। তাহলে তাহলে বিস্ফোরক উপাদানাবলীর 2, বিস্ফোরক দ্রব্যাদির 4, সন্ত্রাস বিরোধী আইনের 2-13। ক্লিয়ার? তাহলে 3টা জায়গায় আপনি সংজ্ঞা পাবেন। তো সংজ্ঞাটা এক জায়গা থেকে পড়ে ধারাগুলো শুধু আমরা ব্যবহার করব। এরপরে আসেন জীবন, ব্যক্তি বা সম্পত্তি বিপন্ন করে এরকম বিস্ফোরণ যদি ঘটিয়ে ফেলে, বেআইনি বিদ্বেষপূর্ণভাবে বিস্ফোরণ ঘটানোর জন্য দণ্ড 3-এ। বিভিন্ন কিছু বলা আছে, যদি প্রস্তুত করে, আমদানি রপ্তানি করে বিস্ফোরক, ক্রয় বিক্রয় করে, দখলে রাখে, সংশ্লিষ্ট সকল ব্যক্তির দণ্ড 3 ধারায়। আর অপরাধ করবে বলে যদি বিস্ফোরণ ঘটায়, আমি এখানে একটা বোম ব্লাস্ট করব, করে ব্যাংক ডাকাতি করব, এই যে মূল উদ্দেশ্য কি, বিস্ফোরণ ঘটানো না, অপরাধ সংগঠন, তাহলে 3-এর কয় দণ্ড। আর যদি কোনো ব্যক্তি দখলে রাখে, ষড়যন্ত্র করে, নিয়ন্ত্রণে রাখে, অথবা কারো জীবন বিপন্ন করতে পারে এই উদ্দেশ্যে কি করে, তিনি ষড়যন্ত্র করে, তাহলে সেই ব্যক্তির দণ্ড 4 ধারায়, দখলে রাখলে, নিয়ন্ত্রণে রাখলেও 4 ধারায় দণ্ড। আর সন্দেহজনক পরিস্থিতিতে যদি বিস্ফোরক দ্রব্য তৈরি করেন, দখলে রাখেন, সেক্ষেত্রে দণ্ড আবার যাবে 5-এ। তাহলে 4 আর 5-এর কি পার্থক্য, 4-এ হলো এমনি যদি কোনো ব্যক্তি বিস্ফোরক দ্রব্য দ্বারা বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র তো করে অথবা এগুলো দখলে রাখে, এখনো ঘটনা ঘটে নাই, কেবলই দখলে রাখছে অথবা প্ল্যান করতেছে, এই মুহূর্তে আপনি যদি ধরে ফেলেন 4 ধারায় দণ্ড। আর যদি বিস্ফোরণটা ঘটিয়ে ফেলে সন্দেহজনক পরিস্থিতিতে, অথবা তিনি এগুলো তৈরি করছেন বা দখলে রেখেছেন, আপনি বাড়িতে তল্লাশি করতে গেলেন, গিয়ে দেখতেছেন সেখানে তারা কি করতেছে, বিস্ফোরক দ্রব্য বানাচ্ছে। কিছু কিছু মুভিতে আমরা দেখতে পাই, তাই না, পুলিশ অফিসার রেড দিলে গিয়ে দেখে কি, অনেক অনেক মানে কি এগুলো বোম বা এই সমস্ত তৈরি করার জন্য রেডি করতেছে তারা, অনেকে কিন্তু এক্সপার্ট, এগুলো তৈরিও করতে পারে। তাহলে তারা যদি এই উদ্দেশ্যে রাখে, এমন উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটায় যে তার অবৈধ উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেই ব্যক্তি অনেকগুলো দণ্ড, 14 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো অথবা তৈরি করা বা দখলে রাখার শাস্তি হলো 5 ধারায়। এবার আসেন 6 ধারায়, বলছে অপরাধের সহায়তাকারীর দণ্ড, আর 6-এর কয় হলো অপরাধের তদন্তের সময়সীমা। একটু চোখ মেলে দেখেন অপরাধের তদন্তের সময়সীমাটা, আমরা অস্ত্র আইনে যা পড়ে আসলাম সেম। অপরাধী হাতে নাতে ধৃত হইলে 15 কার্য দিবস, হাতে নাতে ধৃত না হইলে 60 কার্য দিবস। 1-এর ক খ, 2-এ গিয়ে 6-এর 2-এ গিয়ে বলছে যদি এর মধ্যে না পারে 7 কার্য দিবস সময় পাবে, তার মধ্যে না পারলে 3-এ গিয়ে 24 ঘন্টা, 4-এ গিয়ে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবে, তিনি 7 কার্য দিবস সময় পাবে হাতে নাতে ধৃত হলে, না হলে পাবে 30 কার্য দিবস, আর 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে, না পারলে 6-এ তার বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে দেখেন অস্ত্র আইন থেকে কপি করে নিয়ে সেখানে বসায় দিলেই হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সকালের ক্লাসে মানুষজন নাই, তারপরও যারা রেকর্ডটা শুনবেন তাদের উপকারে লাগবে ইনশাল্লাহ। অনেকগুলো আইন রিভিশন হলো, তাই না, রেকর্ডিং আমাকেও শুনে শুনে দেখতে হবে যে আসলে কোন কোন আইনগুলো আমরা রিভিশন করলাম। ধন্যবাদ, এত কষ্ট করে ঘুম জেগে আছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে, আপনাদের সবার জন্য দোয়া, আল্লাহ যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। আল্লাহ সবাইকে যেন ভালো একটা রেজাল্ট করার তৌফিক দান করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।